আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি স্বাধীন পরবর্তী বাংলাদেশের পদার্থবিজ্ঞানের প্রথম লাইভ ক্লাসে। তো আমাদের বন্দিপাশালা পেজ থেকে আমরা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রথম ক্লাস নিচ্ছি, মানে ক্লাস কন্টেন্ট নিয়ে ক্লাস নিচ্ছি। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। তো মূলত এই ক্লাসটা এইচএসসি 25 ব্যাচের যেই গাণিতিক পদার্থবিজ্ঞান 2.0 এর পদার্থবিজ্ঞানের ফুল ফ্লেজেড কোর্সটা আছে, সেই কোর্সের ফ্রি ক্লাস। আমরা এই কোর্সে ফিজিক্সের 14টি অধ্যায়ই একদম পুঙ্খানুপুঙ্খরূপে পড়াবো। তো সেখানে আমরা যে প্রথম অধ্যায়টা পড়াবো তাপগতিবিদ্যা, এই পুরো অধ্যায়টির ক্লাস আমরা ফ্রিতে নিব, মানে একটি অধ্যায় সবার জন্য উন্মুক্ত থাকবে। যেন সবাই বুঝতে পারো যে গাণিতিক ফিজিক্স মানেই গাণিতিক না, এখানে আমরা গণিতকে প্রাধান্য দিয়ে বেসিক থেকেই সবকিছু জানবো। ওকে, কারণ গণিতকে কেন প্রাধান্য দিব? দেখো, এই কারণেই প্রাধান্য দিব যে আমাদের যেই সিস্টেম, এক্সাম সিস্টেম, এইচএসসি এক্সাম, অ্যাডমিশন এক্সাম, এখানে তোমার প্র্যাকটিসটা যখন অনেক বেশি করা থাকে, মানে অঙ্ক যত বেশি করবা ফিজিক্সের, দেখবে এক্সামে তুমি তত ভালো অ্যান্সার করতে পারছো, এবং ফিজিক্সের রেজাল্টটা তত ভালো হবে এইচএসসিতেও অ্যাডমিশনেও। সো সেই ব্যাপারটাকে প্রাধান্য দিয়ে আমরা আমাদের এই কোর্সে পড়াবো। তাই বলে যে বেসিক পড়াবো না তা নয়, বেসিক থেকে স্টার্ট হবে সবকিছু। ওকে, হয়তোবা যেই প্রমাণগুলো একদম দরকার পড়বে না এক্সামের জন্য, আমরা সেই প্রমাণগুলো হয়তো স্কিপ করব, বাট যেই প্রমাণগুলো দরকার সেটা পড়িয়েই আমরা তার উপর অসংখ্য ভেরিয়েশনের ম্যাথ করাবো। ইনশাল্লাহ আমরা এত ভেরিয়েশনের ম্যাথ করাবো যে এর বাইরে কম্পিটিটিভ এক্সামগুলোতে আসাটা টাফ হয়ে যাবে। তো সবাই আজকে লাইভে যুক্ত হয়ে যাও, আর আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও যে আমাদের সাউন্ড অ্যান্ড ভিডিও ক্লিয়ার কিনা। আমি আমাদের আজকের লাইভটা একটু শেয়ার করে দিচ্ছি, তোমরাও কষ্ট করে শেয়ার করে দিতে পারো। ওকে, আচ্ছা, সো অনেক স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত হয়েছে। আমি লাইভটা আমাদের যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে শেয়ার করছি। ওকে, সো শেয়ার ডান। আমি আমার সবগুলো গ্রুপে শেয়ার করে দিলাম, তোমরাও একটা করে শেয়ার করতে পারো। আচ্ছা, সো আমরা শুরু করি আমাদের আজকের ক্লাসটা, আর কথা না বাড়াই। ওকে, অল ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে। সো সবাই একটু মনোযোগ দিবা, মন দিয়ে ক্লাসটা করলে সবগুলো টপিক ক্লিয়ার হবে। আজকে আমরা বেশি কিছু না, একটা টপিকের পোস্টমর্টেম করব। টপিকটির নাম হলো তাপমাত্রা পরিমাপ সম্পর্কিত সমস্যাবলী নিয়ে আজকে আলোচনা করা হবে আজকের পুরো ক্লাসে। ওকে, আমাদের সাথে তোমাদের প্রিয় আশিকুজ্জামান ভাইয়াও আছে, আমার খুব স্নেহের ছোট ভাই। আই লাভ ইউ ব্রো। তুমি মানে হচ্ছে তোমাদের আশিক ভাইয়া, আমি যখন জেলে ছিলাম তার অনেক পোস্ট করছে, আমার কাছে খুব ভালো লাগছে যে আমার এই জুনিয়রটা অন্তত অনেক চেষ্টা করেছে আমাদের সাপোর্ট দিয়ে। তোমরাও অনেক সাপোর্ট দিয়েছো। মাহিন রানা আমাদের বন্দিবাসালার কন্টেন্ট রাইটার আছে, অনেক স্টুডেন্ট আছো, থ্যাংক ইউ। অল ক্লিয়ার, আমরা আমাদের ক্লাসটা শুরু করি। হ্যাঁ, অনেকদিন পর লাইভ ক্লাস করতেছি, তো একটু আনিজি লাগছে। হ্যাঁ, আচ্ছা, আশিক লিখছে সেরা, থ্যাংক ইউ আশিক, তুইও সেরা। আশিকও কিন্তু বস, ফিজিক্সের বস। হ্যাঁ, তোমরা যারা আশিক ভাইয়ের ক্লাস করেছো, ভাই কিন্তু অনেক ভালো পড়ায়, অনেক গুছিয়ে পড়ায়, আমার খুব ভালো লাগে। ও আমার জুনিয়র, ভার্সিটি জুনিয়র, বন্দিবাসাল জুনিয়র। ওকে, সো আমরা আমাদের ক্লাসটা শুরু করি। একটু অপেক্ষা করুন, নামাজ পড়ে বাড়ি যাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, আমিও নামাজ পড়ে ফেলছি। ওকে, তো আমরা শুরু করি। রেডি, স্টেডি, গো। সবাই মন দিয়ে ক্লাসটা করবা। রেডি, মন দিয়ে ক্লাস করবা। যারা এর আগে তাপগতিবিদ্যা অধ্যায়টা পড়ো নাই, তারাও যদি ক্লাসটা করো, এই সব কিছু বুঝে যাবা। একদম সহজ, ফিজিক্সে কঠিন বলতে কিছু নাই। হ্যাঁ, একদম সহজ। রেডি, শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, তো আজকে আমরা এই অধ্যায়টা শুরু করছি। তো এই অধ্যায়ের শুরুতেই যে টপিকটা, সেই টপিকটার নাম হচ্ছে তাপমাত্রার পরিমাণ সম্পর্কিত। অর্থাৎ আমরা তাপমাত্রা নিয়ে আলোচনা করব। ওকে, তো
তো তাপ কি জিনিস, তাপমাত্রা কি জিনিস, এই ব্যাপারটা তোমরা জানো তাই না? তাপ হচ্ছে এক প্রকার শক্তি, আর তাপমাত্রা দ্বারা আমরা বস্তুর তাপীয় অবস্থাটা বুঝতে পারি, যে বস্তুটি কতটা গরম বা কতটা ঠান্ডা, এটা আমরা তাপমাত্রা দ্বারা বুঝতে পারবো তাই না? যেই বস্তুর তাপমাত্রা বেশি সেটা বেশি গরম থাকবে, তাই তো? আর যেটা তাপমাত্রা কম যে সেটা ঠান্ডা হবে, এটাই তো সিম্পল হিসাব। তো এই তাপমাত্রা পরিমাপ করার জন্য কতগুলো স্কেল আছে, সেই স্কেলগুলো সম্পর্কে আমরা আগে জেনে নিই। তো সেই স্কেলগুলো ওয়ান বাই ওয়ান আমার সাথে লিখে ফেলো সবাই। এই যে একটা স্কেল, এই স্কেলটার নাম হচ্ছে সেলসিয়াস স্কেল, এটাকে আমরা একটু কপি করে নেই। এরপর এটা মনে করো ফারেনহাইট স্কেল, এরপর এটা মনে করো কেলভিন স্কেল, এরপর এটার নাম হচ্ছে র্যাঙ্কিং স্কেল, এবং এটা হচ্ছে রোমার স্কেল। ওকে, আমরা এই পাঁচটা স্কেল সম্পর্কে জানবো। তাপমাত্রা পরিমাপের স্কেল, এই স্কেলগুলো দিয়ে আমরা বস্তুর তাপমাত্রা বা উষ্ণতা পরিমাপ করতে পারি। তো আমি নামগুলো লিখে দিই। এটা হচ্ছে সেলসিয়াস স্কেল, তো এটার নাম আমি দিলাম সি। এটা হচ্ছে ফারেনহাইট স্কেল, এটার নাম দিলাম এফ। এটার নাম হচ্ছে কেলভিন স্কেল, এটার নাম হচ্ছে র্যাঙ্কিং স্কেল, এটা বইয়ে নাই বাট শিখে রাখো, কাজে দিবে। এবং এইটার নাম আমি দিই, এটার নাম হচ্ছে রোমার স্কেল, আর ও। এবার বুঝো, এই স্কেলগুলো টেস্ট টিউবের মতো কাচের সূক্ষ্ম নল। ওকে, তো এই স্কেলগুলোতে অনেক দাগ কাটা আছে, দাগ কাটা আছে। তো এই যে সেলসিয়াস স্কেল, এখানে যে দাগ কাটার সংখ্যা, এটা দাগ কাটা শুরু হয় এখান থেকে, এবং এই দাগটাকে বলা হয় 0 ডিগ্রি সেলসিয়াস, এবং দাগ শেষ হয় 100তে গিয়ে, তার মানে এটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে সেলসিয়াস স্কেলে কতগুলো দাগ কাটা? 100টা, 0 থেকে 100 পর্যন্ত। ওকে, অ্যাজ সিম্পল অ্যাজ ওয়াটার। এবার ফারেনহাইট স্কেল, ফারেনহাইট স্কেলে যে দাগটা কাটা, এটা শুরু হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট, 32 ডিগ্রি ফারেনহাইট, মানে স্টার্টিং পয়েন্টটা হচ্ছে 32, এবং শেষ হয় গিয়ে 212তে। কততে? 212 ডিগ্রি ফারেনহাইট। তাহলে বলো তো এখানে কতগুলো দাগ কাটা? খুবই সোজা, 32 থেকে 212। তাহলে 32 থেকে 212 যদি তুমি বিয়োগ করো তাহলে 180 পাবা। অর্থাৎ ফারেনহাইট স্কেলে যে দাগ কাটা, এখানে 180টা দাগ কাটা। ওকে ওকে, এরপর কেলভিন স্কেল। কেলভিন স্কেলের শুরু হয় 273 কেলভিন দিয়ে এবং শেষ হয় 373 কেলভিন দিয়ে। তাহলে এখানে কয়টা দাগ কাটা? এখানে 100টা দাগ কাটা। এখানে 180টা ব্যবধান আছে, আর এখানেও আবার 100টা দাগ কাটা বা 100টা ব্যবধান। র্যাঙ্কিং স্কেল শুরু হয় 492 ডিগ্রি র্যাঙ্কিং থেকে এবং শেষ হয় 672 ডিগ্রি র্যাঙ্কিং এ গিয়ে। ওকে, এটা নাম হচ্ছে র্যাঙ্কিং স্কেল। তাহলে 492 থেকে 672 বিয়োগ করে দেখো কতগুলো দাগ কাটা। 492 672, 672 মাইনাস 492, তাহলে 180টা দাগ কাটা। আমার দাগ কাটার সংখ্যাটা জানতে হবে। সেলসিয়াস স্কেলে 100টা সমান ব্যবধানে দাগ কাটা, ফারেনহাইটে 180টা সমান ব্যবধানে দাগ কাটা, কেলভিনে 100টা দাগ কাটা, র্যাঙ্কিং এ 180টা দাগ কাটা। আর রোমার স্কেল, এটা শুরু হয় 0 ডিগ্রি রোমার থেকে এবং শেষ হয় 80 ডিগ্রি রোমারে, 80 ডিগ্রি রোমার। তাহলে এখানে কতগুলো দাগ কাটা? 80টা দাগ কাটা। তো দাগ কাটার জিনিসটা বুঝতে পারছি আমরা, যে এই যে 5টা স্কেল আমরা আঁকলাম, এই 5টা স্কেলের স্টার্টিং পয়েন্ট কত, এন্ডিং পয়েন্ট কত, সেটা জেনে আমরা দাগের সংখ্যা জেনে ফেললাম। এখন এই যে স্টার্টিং পয়েন্টগুলো দেখো সবাই, এখানে এই যে স্টার্টিং পয়েন্টগুলো, এগুলোকে বলা হয়, এটা যেহেতু নিচে আছে, এগুলোর নাম হচ্ছে নিম্ন স্থির বিন্দু। এগুলোর নাম হচ্ছে স্কেলের নিম্ন স্থির বিন্দু। আর এই যে এগুলো উপরে আছে যেহেতু, এগুলোর নাম হচ্ছে ঊর্ধ্ব স্থির বিন্দু। সহজ ভাষায় এগুলোকে আমরা বলবো গলনাঙ্ক, এগুলোকে বলবো আমরা স্ফুটনাঙ্ক। মনে থাকে যেন, ওকে? পানির স্ফুটনাঙ্ক, এটা হচ্ছে বরফের গলনাঙ্ক, মনে থাকে যেন। এটাকে নিম্ন স্থির বিন্দু বলা যাবে, ওইটাকে বলা যাবে ঊর্ধ্ব স্থির বিন্দু। সো দুইটা স্থির বিন্দু এখানে আমরা পেয়ে গেলাম। তাহলে এগুলোর নাম হচ্ছে কি ভাইয়া? এগুলোর নাম হচ্ছে নিম্ন, একটু লিখে নাও, নিম্ন স্থির বিন্দু। নিম্ন স্থির বিন্দু বা বরফের গলনাঙ্ক, গলিত বরফের তাপমাত্রা, গলিত বরফের তাপমাত্রা গলনাঙ্ক বলা যাবে। আর এগুলোকে বলবো আমরা, এই সবগুলোকে বলবো আমরা ঊর্ধ্ব স্থির বিন্দু। ঊর্ধ্ব স্থির বিন্দু বা ফুটন্ত বাষ্পের তাপমাত্রা।
ওকে, স্ফুটনাঙ্ক সোজা হিসাব আমরা লিখে দেই স্ফুটনাঙ্ক। কার স্ফুটনাঙ্ক আমরা সবাই জানি, এগুলো হচ্ছে পানির স্ফুটনাঙ্ক, আর এটা হচ্ছে গলনাঙ্ক, পানির বরফের গলনাঙ্ক, তাই না? এটা লিখে দিলাম। এটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার? এইখানে কোনো কঠিন কথাবার্তা নাই, এগুলো একদম সোজা, পানির মতো সোজা। ঠিক আছে, তো আচ্ছা, তো এখন এই 5টা তাপমাত্রা পরিমাপের স্কেলের মধ্যে আমরা একটা সম্পর্ক তৈরি করতে চাই। সেই সম্পর্কটা কিভাবে করব? আচ্ছা ভাইয়া, র্যাঙ্কিং এ 672 লিখছেন কি? হ্যাঁ 672, 492 থেকে 672 ডিগ্রি র্যাঙ্কিং। এবার এই 4টা স্কেলের মধ্যে আমি একটা সম্পর্ক তৈরি করতে চাই। ভাইয়া খেয়াল করে দেখো, প্রত্যেকটা স্কেলের এই তলায় পারদ থাকে। কি থাকে ভাইয়া? পারদ, 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 পারদ। এখন পারদের একটা বিশেষ ধর্ম আছে, ধর্মটার নাম হচ্ছে তাপমিতিক ধর্ম। কি ধর্ম? তাপমিতিক ধর্ম বা তাপমাত্রিক ধর্ম বলা যায়। ওকে, তাপমাত্রিক ধর্ম একটু আলাদা করে লিখি, তাপমিতিক ধর্ম। তো এই তাপমিতিক ধর্মটা কি ভাই? তাপমিতিক ধর্ম হচ্ছে পারদ যদি কোনো বস্তুর তাপীয় সংস্পর্শে আসে, অর্থাৎ পারদে যদি তাপ প্রদান করা হয় তাহলে পারদ ফুলে ফেপে ওঠে। এটা হচ্ছে পারদের তাপমিতিক ধর্ম। তো আমরা যখন এই স্কেলটা নিয়ে, ধরো আমি আমার জিহ্বার নিচে ধরলাম, তো জিহ্বার তাপ যেহেতু মানে হচ্ছে তাপমাত্রা যেহেতু বেশি, এই পারদ কি হবে? পারদটা ফুলে উঠবে, ফুলে উঠলে পারদটা কিছুটা উপরে উঠবে। ভাইয়া পারদ দেখবে না যে পারদ কোন স্কেলের ভিতর আছে। ধরো আমি এই থার্মোমিটারটা আমি আমার জিহ্বার নিচে দিলাম, জিহ্বার নিচে দেওয়ার পর এই পারদটা এই পর্যন্ত উঠলো। ওকে, এটার নাম আমি দিলাম সি। যেহেতু সেলসিয়াস স্কেলে পারদটা উঠছে, এখানে তো একটা দাগ কাটা আছে, রাইট? এখানে তো একটা দাগ কাটা আছে, সেই দাগ পর্যন্ত উঠছে এবং এই দাগের নাম আমি দিলাম কত ভাই? সি। বা এই দাগে যেই তাপমাত্রাটা লেখা আছে তার নাম আমি দিলাম সি। এবার বলো, এই থার্মোমিটারটাও যদি আমি জিহ্বার নিচে ধরি, পারদ কি একই উচ্চতায় উঠবে না? যেহেতু জিনিসটা আমার জিহ্বা, একই ম্যাটেরিয়াল, এখানে তুমি যেই থার্মোমিটারই ধরো পারদের উচ্চতা কি একই পরিমাণ উঠবে? তাহলে এই পারদটাও ঠিক এটুকু জায়গায় উঠবে। এখন তোমরাই বলো, এইখানে যে দাগ কাটা তার মান আর এখানে যে দাগ কাটা তার মান কি এক হবে? তোমরা বলো, উত্তর দাও। দেখো এটা 0 থেকে শুরু হয়েছে আর এটা শুরু হয়েছে 32 থেকে। তাহলে তুমি বলো, এইখানে যে নাম্বারটা দেখাবে, এখানে কি আমরা পারদ যতটুকু উঠছে এটার নাম্বার কি সেম হবে? কমেন্টে জানাও, এটার নাম্বারটা কি সেম হবে? পারদ কিন্তু একই উচ্চতায় উঠবে, কারণ দুইটা স্কেলই আমার জিহ্বায় টাচ করাইছো। এমন হইতো যে আমার জিহ্বায় টাচ করাইছো, আরেকজনের জিহ্বায় টাচ করাইছো, তাহলে তাপমাত্রা ভিন্ন ভিন্ন উচ্চতায় উঠতো। বাট দুইটা স্কেলই তুমি আমার জিহ্বায় টাচ করিয়েছো, তাহলে পারদ দুইটা কি একই উচ্চতায় উঠবে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। কারণ একই উচ্চতায় ওঠার পর এইখানে যে নাম্বারটা শো করবে সেলসিয়াস স্কেলে, এইখানেও সেম নাম্বারটা কি আসবে? সেম নাম্বারটা কি আসবে? নাম্বার সেম হবে না। এই যে তাসরিফ তসিফ বলছে না, সেম নাম্বারটা কিন্তু আসবে না, কারণ এখানে তো ভাই দাগ কাটার সংখ্যা ভিন্ন, শুরু হয়েছে 32 দিয়ে। তাহলে এখানে যে নাম্বারটা আসলো তার নাম আমি দিলাম এফ, তার নাম দিলাম আমি এফ। এবার কেলভিন স্কেল যেহেতু 273 দিয়ে শুরু, এটারও যদি আমি জিহ্বার নিচে ধরি, এখানে পারদটা একই উচ্চতায় উঠবে কিন্তু এখানে নাম্বারটা ভিন্ন দেখাবে। এই নাম্বারটা মনে করো কে, ধরো এই নাম্বারটা কে। র্যাঙ্কিং স্কেলের পারদটাও একই উচ্চতায় উঠবে কিন্তু এখানে মনে করো নাম্বারটা হচ্ছে আর এন, এবং রোমার স্কেলের পারদটাও একই উচ্চতায় উঠবে কিন্তু নাম্বার দেখাবে ভিন্ন আর ও। এখন খেয়াল করো, প্রত্যেকটা স্কেলেই পারদ কিন্তু একই উচ্চতায় উঠবে, যেহেতু তুমি একই বস্তুর তাপমাত্রা মাপতেছো। কিন্তু দাগ কাটার ভিন্নতার কারণে, কথা বুঝছো, দাগ কাটার ভিন্নতার কারণে এক এক স্কেলে এক একটা নাম্বার শো করবে। ধরো এখানে দেখাইব 30 ডিগ্রি সেলসিয়াস, এখানে দেখাইব 50 ডিগ্রি ফারেনহাইট, এখানে দেখাইব 285 কেলভিন, এরকম কিছু একটা দেখাইল। এখানে দেখাইব যেহেতু 492 থেকে, এখানে দেখাবে হয়তো 572 ডিগ্রি র্যাঙ্কিং, এখানে মনে করো দেখাইলো 45 ডিগ্রি রোমার। তার মানে এক একটা স্কেলে তাপমাত্রা কিন্তু এক এক রকম দেখাবে, তাই না? তো এই স্কেলে, এই যে এই স্কেলে আমরা ধরে নিছি সি দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে এফ,
এখানে দেখাচ্ছে কে, এখানে দেখা যাচ্ছে আর এন, এখানে দেখাচ্ছে আর ও। আমি এদের মধ্যে সম্পর্ক করতে চাই যে সেলসিয়াসের সি মানে ফারেনহাইটের এফ, এদের মধ্যে সম্পর্কটা কি। সো সম্পর্ক আমরা বের করব কিভাবে? পারদ যেহেতু একই উচ্চতায় উঠে, দেখো পারদটা যেহেতু একই উচ্চতায় উঠে, তোমরা একটু দেখো, সবাই একটু খেয়াল করে দেখো ভাইয়ারা, খেয়াল করে দেখো। আমি এখানে এভাবে লিখতে পারি যে এটা একটা তাপমাত্রা, র্যান্ডম তাপমাত্রা মাইনাস নিম্ন স্থির বিন্দু, মানে এইটুকু অংশ নাও, এটা হচ্ছে তাপমাত্রা। লিখো তাপমাত্রা, তাপমাত্রা আমি যা লিখি তা লিখো, তাপমাত্রা মাইনাস নিম্ন স্থির বিন্দু, নিম্ন স্থির বিন্দু, তাপমাত্রা মাইনাস নিম্ন স্থির বিন্দু। এই যে সি হচ্ছে একটা তাপমাত্রা মাইনাস নিম্ন স্থির বিন্দু, মানে এইটুকু লেংথ, ডিভাইডেড বাই ঊর্ধ্ব স্থির বিন্দু মাইনাস নিম্ন স্থির বিন্দু। লিখো ঊর্ধ্ব স্থির বিন্দু, ঊর্ধ্ব স্থির বিন্দু মাইনাস নিম্ন স্থির বিন্দু। তুমি বলো, এবার তুমি তোমার মাথাটা খাটাও, মাথা খাটিয়ে বলো, এই যে এই স্কেলে তাপমাত্রা কত? সি, তাপমাত্রা কত? সি, তাপমাত্রা হচ্ছে সি মাইনাস নিম্ন স্থির বিন্দু, মানে এইটুকু ডিভাইডেড বাই, মানে এইটুকুকে তুমি যদি এই পুরোটুকু দ্বারা ভাগ করো, কতটুকু হবে? পুরোটা হচ্ছে ঊর্ধ্ব স্থির বিন্দু মাইনাস নিম্ন স্থির বিন্দু। এই ফলাফলটা যা পাবা, এই ফলাফলটা যা পাবা, এই স্কেলেও কি সেম ফলাফলই পাবা না? দেখো তো সবাই একটু খেয়াল করো, এখানে তাপমাত্রা কত? এফ মাইনাস নিম্ন স্থির বিন্দু মানে 32, ঊর্ধ্ব স্থির বিন্দু মাইনাস নিম্ন স্থির বিন্দু। তুমি লেংথ দিয়ে চিন্তা করো, তুমি নাম্বার না, তুমি লেংথ দিয়ে চিন্তা করো যে এইটুকু লেংথকে তুমি যদি পুরোটা দ্বারা ভাগ করো, একই ফলাফল আসবে কিনা বলো? যেহেতু উচ্চতাগুলো সেম, তাহলে এই উচ্চতাটাকে বা এই লেংথকে এই দৈর্ঘ্যটাকে পুরো দৈর্ঘ্য দ্বারা যদি ভাগ করো, সেম অ্যান্সার আসবে না? তাহলে এই লেংথ কত? এইটুকু লেংথ কত? এইটুকু লেংথ কিন্তু এখানে এফ মাইনাস 32, এই যে তাপমাত্রা মাইনাস নিম্ন স্থির বিন্দু। ঊর্ধ্ব স্থির বিন্দু কত? 212 মাইনাস নিম্ন স্থির বিন্দু। সেম ফলাফলটা আসবে না? দেখো এই লেংথ সেম, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। তাহলে এইটাকে তুমি যদি পুরোটা দ্বারা ভাগ করো, আবার এইটাকে তুমি যদি পুরোটা দ্বারা ভাগ করো, একই অ্যান্সার আসার কথা কিনা? অনুপাতটা সেম হবে কিনা? পারদ যেটুকু উঠছে সেটাকে তুমি যদি পুরোটা দ্বারা ভাগ করো, প্রত্যেকটা স্কেলের জন্য অনুপাতটা সেম হবে কিনা বলো? প্রতিটি স্কেলের জন্য অনুপাতটা সেম হবে কিনা? অবশ্যই এবং অবশ্যই অনুপাতটা সেম হবে ভাই। এই যে এইটুকু হচ্ছে এফ মাইনাস 32, আর এই পুরোটাকে তুমি যদি এই পুরো স্কেলের দৈর্ঘ্য দ্বারা ভাগ করো, আবার এইটুকু হচ্ছে সি মাইনাস 0, এই পুরোটাকে তুমি যদি এই পুরো দ্বারা ভাগ করো, সেম আসবে। ঠিক একই কথা এখানের জন্য প্রযোজ্য। দেখো এখানে পারদ উঠছে কতটুকু? কে, তাহলে ওঠার লেংথ কতটুকু? কে মাইনাস 273, কে মাইনাস 273, এটাকে আমরা ভাগ করব পুরোটা দিয়ে। পুরোটা কত? 373 মাইনাস 273, ঊর্ধ্ব স্থির বিন্দু মাইনাস নিম্ন স্থির বিন্দু। একইভাবে পরের স্কেলটা খেয়াল করো, একই কথা, পরের স্কেলে কি কতটুকু উঠেছে? কতটুকু উঠেছে? আর এন পর্যন্ত উঠছে। তাহলে ওঠার লেংথ হচ্ছে এটা, এই লেংথ কতটুকু? এই লেংথ হচ্ছে তাপমাত্রা মাইনাস নিম্ন স্থির বিন্দু। এরপরে নিচে কি? নিচে এই পুরোটা মানে ঊর্ধ্ব স্থির বিন্দু মাইনাস নিম্ন স্থির বিন্দু, মানে 672 মাইনাস 492। ঠিক একই কথা পরেরটার ক্ষেত্রেও। পরেরটাই কি ভাই? উঠছে কতটুকু? আর ও, তাহলে আর ও মাইনাস নিম্ন স্থির বিন্দু 0, এই যে এইটুকু লেংথ ডিভাইডেড বাই পুরোটা, পুরো হচ্ছে 80 মাইনাস 0, মানে 80 হচ্ছে ঊর্ধ্ব স্থির বিন্দু মাইনাস নিম্ন স্থির বিন্দু। এই অনুপাতটা প্রত্যেকটা স্কেলের জন্য সেম হবে। তো লাইন ইম্পর্টেন্ট হচ্ছে এটা, লাইন ইম্পর্টেন্ট হচ্ছে এটা, এই লাইনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে কোনো স্কেলের জন্য পৃথিবীতে, মানে হচ্ছে যে কোনো তাপমাত্রা পরিমাপের স্কেলের জন্য এই কথাটা সত্য, যে তাপমাত্রা মাইনাস নিম্ন স্থির বিন্দু, ঊর্ধ্ব স্থির বিন্দু মাইনাস নিম্ন স্থির বিন্দু, এই ফলাফলটা হবে সকল স্কেলের জন্য একই। একই হওয়া মানে বোঝায় কনস্ট্যান্ট। ওকে, তাহলে আমরা কি বলবো? তাপমাত্রা, আচ্ছা ভাইয়া হটগুলো তো ডিফারেন্ট, হটগুলো কেন ডিফারেন্ট হবে? আচ্ছা তাহলে আমরা কি বলবো? তাপমাত্রা যে কোনো স্কেলের জন্য তাপমাত্রা মাইনাস নিম্ন স্থির বিন্দু,
ঊর্ধ্ব স্থির বিন্দু মাইনাস নিম্ন স্থির বিন্দু, এই অনুপাতটা একই হবে, কনস্ট্যান্ট হবে। সবাই বলো, সবাই আমার সাথে সাথে বলো, যে কোনো স্কেলের জন্য, যে কোনো তাপমাত্রা পরিমাপের স্কেলের জন্য তাপমাত্রা মাইনাস নিম্ন স্থির বিন্দু, ঊর্ধ্ব স্থির বিন্দু মাইনাস নিম্ন স্থির বিন্দু সমান কি হবে? কনস্ট্যান্ট, মানে একই হবে। তাহলে এটাই হচ্ছে আমাদের যে সম্পর্কটা, এটাই হচ্ছে প্রত্যেকটা স্কেলের মধ্যে ইন্টারনাল রিলেশন। এই সম্পর্ক দিয়ে আমি ফারেনহাইট থেকে কেলভিন, কেলভিন থেকে র্যাঙ্কিং, র্যাঙ্কিং থেকে রোমারে কনভার্ট করতে পারবো। ওকে, ঠিক আছে। তাহলে আমরা কি লিখব? আমরা লিখব যে যে কোনো তাপমাত্রা পরিমাপের স্কেলের জন্য এই কথাটা সত্য, যে সবাই আমরা লিখে ফেলি তাপমাত্রা মাইনাস নিম্ন স্থির বিন্দু ডিভাইডেড বাই, এই লাইনটা জানলে হবে, ঊর্ধ্ব স্থির বিন্দু মাইনাস নিম্ন স্থির বিন্দু। এই লাইনটা যে কোনো তাপমাত্রা স্কেলের জন্য কনস্ট্যান্ট, মানে যে কোনো তাপমাত্রায় পরিমাপের স্কেলের জন্য এই জিনিসটা অবশ্যই কনস্ট্যান্ট থাকবে। কারণ একই বস্তু তাপমাত্রা যখন তুমি মাপবা, পারদটা একই উচ্চতা উঠবে, ওই উচ্চতাকে পুরো উচ্চতা দ্বারা ভাগ দিলে অনুপাতটা তো সেম আসবেই। তাহলে এই কথাটা আমরা মাথায় রাখবো, তাপমাত্রা মাইনাস নিম্ন স্থির বিন্দু, ঊর্ধ্ব স্থির বিন্দু মাইনাস নিম্ন স্থির বিন্দু, এই লাইনটা সকল তাপমাত্রা স্কেলের জন্য কনস্ট্যান্ট। আচ্ছা, যারা মাত্র জয়েন করেছো তারা কিন্তু অনেক কিছু মিস করে ফেলছো। সো 7টায় জয়েন করার কথা, 22 মিনিট লেটে জয়েন করে আবার শুরুর থেকে বললো না। ওকে, তাহলে এই কথাটা যেন সবার মাথায় থাকে। তাপমাত্রাটা কি? এখানে একজন বলছে এই তাপমাত্রার পরিচয়টা কি? পারদ যেই নাম্বারটা শো করতেছে সেটা হবে এই তাপমাত্রা। আপাতত তুমি জাস্ট এই লাইনটা মনে রাখো, আমরা যখন অঙ্ক করব দেখবা জিনিসগুলো খুব ইজি হয়ে গেছে। এটা হচ্ছে তাপমাত্রা পরিমাপের জন্য একটা উত্তম লাইন। সো এখান থেকে আমরা কি লিখতে পারি? দেখো, এই যে এখানে আমরা যে সম্পর্কটা বের করছিলাম, যে তোমরা বলো সেলসিয়াস স্কেলে পারদ যে তাপমাত্রা দেখায় সেটা যদি হয় সি, মাইনাস পারদের নিম্ন স্থির বিন্দু কত বলো? সেলসিয়াস স্কেলে পারদ মনে করো তাপমাত্রা দেখাচ্ছে সি, তো পারদ স্কেলে সেলসিয়াস স্কেলে নিম্ন স্থির বিন্দু কত? 0। তাহলে সি মাইনাস 0, যে তাপমাত্রা মাইনাস 0, ঊর্ধ্ব স্থির বিন্দু মাইনাস নিম্ন স্থির বিন্দু। সেলসিয়াস স্কেলের ঊর্ধ্ব স্থির বিন্দু কত? সেলসিয়াস স্কেলের ঊর্ধ্ব স্থির বিন্দু 100 মাইনাস 0। এটা সেলসিয়াস স্কেলের জন্য লিখলাম, এই যে সেম লাইনটা সেলসিয়াস স্কেলের জন্য লিখলাম। এবার বলো ফারেনহাইটের জন্য কি লিখবো? এটা যা হবে সকল স্কেলের জন্য তাই হবে না? তো সকল স্কেল, এরপরে ফারেনহাইট বলো। ফারেনহাইটে পারদ যেই তাপমাত্রাটা দেখাচ্ছে সেটা হলো এফ, সেটা যদি হয় এফ তাহলে তাপমাত্রা হচ্ছে এফ মাইনাস নিম্ন স্থির বিন্দু কত বলো? ফারেনহাইট স্কেলের নিম্ন স্থির বিন্দু কত? 32 ডিভাইডেড বাই ঊর্ধ্ব স্থির বিন্দু, ফারেনহাইট স্কেলের ঊর্ধ্ব স্থির বিন্দু কত? 212 মাইনাস নিম্ন স্থির বিন্দু। এই লাইনটা কি হবে? সেম হবে, এটাও যা এটাও তা, এই কারণে সমান লিখছি। এটা সমান লেখা যাবে কেলভিন স্কেলেরটা। বলো কেলভিন স্কেলে তাপমাত্রা কত দেখাবে? কে, তাপমাত্রা হচ্ছে কে মাইনাস কেলভিন স্কেলে নিম্ন স্থির বিন্দু কত? নিম্ন স্থির বিন্দু হচ্ছে 273 ডিভাইডেড বাই ঊর্ধ্ব স্থির বিন্দু মানে 373 মাইনাস 273। ওকে, তাপমাত্রা মাইনাস নিম্ন স্থির বিন্দু, ঊর্ধ্ব স্থির বিন্দু মাইনাস নিম্ন স্থির বিন্দু। এবার বলো সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন গেল। এবার র্যাঙ্কিং স্কেলে তাপমাত্রা কত দেখাচ্ছে? আরএন, তাপমাত্রা দেখাচ্ছে আরএন মাইনাস কি? মাইনাস নিম্ন স্থির বিন্দু। র্যাঙ্কিং স্কেলের নিম্ন স্থির বিন্দু হচ্ছে 492, তাহলে 492 ডিভাইডেড বাই ঊর্ধ্ব স্থির বিন্দু মানে 672 মাইনাস নিম্ন স্থির বিন্দু। এটা সমান লিখতে পারবো রোমার স্কেলে তাপমাত্রা কত দেখায়? আর ও, এই যে আর ও বলবো, মাইনাস নিম্ন স্থির বিন্দু 0, ঊর্ধ্ব স্থির বিন্দু মাইনাস নিম্ন স্থির বিন্দু 0। এই হচ্ছে 5টা তাপমাত্রা পরিমাপের স্কেলের মধ্যে সম্পর্ক।
সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন, র্যাঙ্কিং, রোমার। এটা মনে না থাকতে পারে, সো একটু লিখে নাও। এটা নাম হচ্ছে র্যাঙ্কিং। র্যাঙ্কিং, র্যাঙ্কিংও বলা যায়, ইংলিশে লিখি তাহলে জিনিসটা সুবিধা হয়, তাহলে আর বাংলা বানান ভুল হবে না। এটা হচ্ছে র্যাঙ্কিং স্কেল, র্যাঙ্কিং স্কেল। আর এটা হচ্ছে রোমার স্কেল, রোমার। ওকে, রোমার স্কেল, র্যাঙ্কিং, রোমার। ওকে, তো এই হচ্ছে 5টা তাপমাত্রা পরিমাপের স্কেলের মধ্যে সম্পর্ক। ক্লিয়ার এটুকু? এটা কেন সমান লিখতে পারছি? কারণ ওই যে ওই উচ্চতাটা সবার ক্ষেত্রে সমান, প্রতিটা স্কেলে পারত্ব একই উচ্চতায় উঠবে, সেখান থেকে আমরা এই সম্পর্কটা লিখতে পেরেছি। এবার এই সম্পর্কটাকে আমরা একটু সাইজ করব। এই পর্যন্ত সবাই ক্লিয়ার? ওকে, এই পর্যন্ত সবাই ক্লিয়ার? এই হলো 5টা তাপমাত্রা পরিমাপের স্কেলের মধ্যে সম্পর্ক। আর আমার মনে রাখতে হবে অবশ্যই এই লাইনটা, এই লাইনটা যে কোনো তাপমাত্রা পরিমাপের স্কেলের জন্য সত্য। তাপমাত্রা স্কেল যদি ত্রুটিপূর্ণ হয় তার জন্য এই লাইনটা সত্য, যে তাপমাত্রা ওই স্কেলে যেই তাপমাত্রাটা শো করতেছে, মাইনাস নিম্ন স্থির বিন্দু, ঊর্ধ্ব স্থির বিন্দু, মাইনাস নিম্ন স্থির বিন্দু, এটা কি হবে? সকল স্কেলের জন্য একই হবে, কনস্ট্যান্ট হবে। এবার খেয়াল করো, এই লাইনটাকে আমরা একটু সাইজ করব। সি মাইনাস 0 করলে কত হয়? সি 100 মাইনাস 0 মানে কত? 100। এখানে এফ মাইনাস 32 মানে এফ মাইনাস 32, 212 মাইনাস 32 মানে হচ্ছে 180। মানে এখানে ঘর সংখ্যা চলে আসতেছে, ব্যবধান সংখ্যা চলে আসতেছে। কেলভিন স্কেলের কে মাইনাস 273 থাকলো, এখানে আসবে 100। র্যাঙ্কিং স্কেলের র্যাঙ্কিং মাইনাস 492 থাকলো, এখানে আসবে কত? 672 মাইনাস 492, 180। 180 আসবে। আর রোমার স্কেল আসতেছে আর ও রোমার বাই 80। ওকে, এবার আমরা এটাকে আরেকটু সাইজ করতে পারি। এই পুরো সমীকরণটাকে 20 দ্বারা ভাগ করতে পারি। যদি আমরা 20 দ্বারা ভাগ করি, এটা চলে আসবে সি বাই 5। 100কে 20 দ্বারা ভাগ করলে আসবে 5। এটাকে 20 দ্বারা ভাগ করলে আসবে এফ মাইনাস 32। 180কে 20 দ্বারা ভাগ করলে আসবে 9। কে মাইনাস 273, 100কে 20 দ্বারা ভাগ করলে আসবে 5। র্যাঙ্কিং মাইনাস 492, 180কে 20 দ্বারা ভাগ করলে আসবে 9। রোমার বাই 80, 80কে 20 দ্বারা ভাগ করলে আসবে 4। মানে আমরা জাস্ট সরলীকরণ করে নিলাম যে আমরা সম্পূর্ণ সমীকরণটাকে, এই পুরো সমীকরণটাকে 20 দ্বারা ভাগ করলে আমরা আমাদের সেই পরিচিত, আমাদের সেই চিরচেনা সেই সমীকরণগুলো পেয়ে যাই, যে সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন, র্যাঙ্কিং, রোমারের মধ্যে সম্পর্ক। তুমি কিছু বুঝো বা না বুঝো, তুমি যদি এই সম্পর্কটা মনে রাখো তাইলেই চলবে। ওকে, সেই হচ্ছে বিভিন্ন তাপমাত্রা পরিমাপের স্কেলের মধ্যে সম্পর্ক। সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন, র্যাঙ্কিং, রোমার। ওকে, তো এই হচ্ছে আমাদের তাপমাত্রা পরিমাপের স্কেলের মধ্যে সম্পর্ক। আচ্ছা, তো এটা লিখো, সবাই লিখা হইলে বলো যে হ্যাঁ ভাইয়া লিখা হইছে। আর মনে রাখবা, সেলসিয়াস স্কেলে ঘর সংখ্যা 100টা, ফারেনহাইট স্কেলে 180টা, কেলভিনে 100, র্যাঙ্কিং 180, রোমারে অনলি 80। আচ্ছা, ঠিক আছে, সো সবার মনে থাকবে আশা রাখি। এবার এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ অ্যাসপেক্ট আছে, সেটা হলো ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে এমসিকিউতে আসছিল, যে এটা অনেকেই বুঝে না, বাট এখান থেকে বুঝতে হবে। ভাইয়া আচ্ছা, আমি যদি খালি সেলসিয়াস আর কেলভিনের মধ্যে সম্পর্ক দেখাই, যে সেলসিয়াস আর কেলভিনের মধ্যে সম্পর্ক দেখাই, তাহলে কি আসবে? সি বাই 5 সমান কে মাইনাস 273/5। এটা হচ্ছে সেলসিয়াস আর কেলভিনের মধ্যে সম্পর্ক। তো দেখো তো এখানে কি লেখা যায়? সি ইজ ইকুয়াল টু কে মাইনাস 273। এটা হচ্ছে সেলসিয়াস আর কেলভিনের মধ্যে সম্পর্ক। এবার আমি যদি এখানে লিখি যে ভাইয়া, আমি যদি এখানে সি মাইনাস 10 দেই, সি মাইনাস 10 দিলাম, তাহলে মাইনাস 10টা বেশি দিছ, তাহলে এখানেও কে মাইনাস 273 মাইনাস 10 দিতে হবে সমীকরণটা সমাধান করার জন্য। দেখো, সেলসিয়াসে যতটুকু কমেছে কেলভিনেও ঠিক ততটুকুই কমবে না, মাইনাস 10ই কমবে, এখানেও মাইনাস 10ই কমছে। একইভাবে আমি যদি এইভাবে করতাম যে সি এর সাথে প্লাস 10 দিলাম, তাহলে এখানেও কে মাইনাস 273
এর সাথে +10 হইতো, তাই না? এটা দ্বারা কি বোঝাতে চাচ্ছি? এটা দ্বারা বোঝাতে চাচ্ছি যে সেলসিয়াসের তাপমাত্রার পরিবর্তন যতটুকু ঘটাবা, কেলভিনেও তাপমাত্রার পরিবর্তন ততটুকুই ঘটবে। সেলসিয়াসে যদি 10 কমাও, কেলভিনেও 10 কমে। সেলসিয়াসে যদি 10 বাড়াও, কেলভিনেও 10 বাড়ে। অর্থাৎ সেলসিয়াসে তাপমাত্রার পরিবর্তন যা, কেলভিন স্কেলেও তাপমাত্রার পরিবর্তন তা। সবাই লিখে ফেলো। তাহলে তাপমাত্রার পরিবর্তনের সাথে সম্পর্ক কি? লিখো। তাপমাত্রার, এটা রাফ, এটা মুছে ফেলতে পারি আমরা, সমস্যা নাই। আমরা জাস্ট বুঝাতে চাচ্ছি যে তাপমাত্রার পরিবর্তন সেলসিয়াসে যতটুকু হয়, কেলভিনেও ওইটুকুই হয়, বাট অন্য অন্য স্কেলে কিন্তু তা হয় না। যেমন ধরো, আমি যদি ফারেনহাইট দিয়ে দেখাইতাম যে ফারেনহাইট আর সেলসিয়াসের মধ্যে সম্পর্ক হচ্ছে C/5 F - 32/9। ওকে, এবার আমি বললাম যে এখানে C/5, তাহলে এখানে যেটা হবে, দেখো আমি যদি এভাবে করি যে C/5 এর সাথে তোমার যদি 10 যোগ করি, ফারেনহাইটে কি হবে? F - 32/9 + 10 হবে, তাই না? আচ্ছা, এটা না। ওকে, তাহলে এক্ষেত্রে আচ্ছা যেটা বুঝাতে চাচ্ছি, ওকে, এটা দিয়ে এই এক্সাম্পলটা টানা উচিত হয় না, সুন্দর একটা এক্সাম্পল দিচ্ছি, দাঁড়াও। তাহলে সেলসিয়াস, আমরা যেখানে ছিলাম যে সেলসিয়াস স্কেলে তাপমাত্রার যতটুকু পরিবর্তন হবে, কেলভিন স্কেলেও তাপমাত্রার পরিবর্তন তাই হবে। তাহলে তাপমাত্রার পরিবর্তনের সাথে সম্পর্ক কি? তাপমাত্রার পরিবর্তন নিয়ে সম্পর্ক, পরিবর্তন নিয়ে সম্পর্কটা কেমন হবে? তাপমাত্রা পরিবর্তনের সম্পর্কটা কেমন হবে? দেখো এখানে C/5 ছিল, জাস্ট del C/5 দিবা, del C/5। এখানে F - 32/9 ছিল, এখানে del F/9 দিবা। K - 273/5 ছিল, এখানে del K/5 দিবা। আবার র্যাঙ্কিং এর ক্ষেত্রে দিবা del RN/9 এবং রোমার হচ্ছে del RO/4। এটা হচ্ছে তাপমাত্রার পরিবর্তনের সাথে রিলেশন। ওকে, এই রিলেশনটা একটু লিখে নাও। দেখো এই রিলেশন থেকে এটা ক্লিয়ার যে এই যে del C/5 del K/5, তাহলে del C আর del K কি সমান? del C আর del K সমান মানে হচ্ছে সেলসিয়াস স্কেলে তাপমাত্রার পরিবর্তন সমান কেলভিন স্কেলে তাপমাত্রার পরিবর্তন। আমি যদি বলি সেলসিয়াস স্কেলে তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে, তাহলে কেলভিন স্কেলেও কত হবে? এটাকে কেলভিন স্কেলে নিলেও সেখানে 10 বাড়বে। কিন্তু ফারেনহাইটে কিন্তু সেম না, দেখো, কারণ del C/5 del F/9। তাহলে del C সমান কত হচ্ছে? del C আর del F এর মধ্যে সম্পর্ক কি হচ্ছে? del C সমান হচ্ছে del F/9 × 5। তাহলে 5/9 × del F হচ্ছে। তাহলে del C আর del F কিন্তু সমান হচ্ছে না, বাট অন্যদিকে খেয়াল করে দেখো, del C/5 আর এখানে হচ্ছে del K/5। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে del C সমান del F। কথা কি বুঝাইতে পারছি? del C সমান del F না del K। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা যে সেলসিয়াস স্কেলে তাপমাত্রার পরিবর্তন যতটুকু হয়, কেলভিন স্কেলেও পরিবর্তন সেটুকুই। যেমন আমাদের এই অধ্যায়ের শেষে একটা অঙ্ক আসবে যে যদি আমরা ইঞ্জিনের তাপমাত্রা 60 ডিগ্রি সেলসিয়াস বাড়াই, দক্ষতা দ্বিগুণ হবে। এখন অনেকে সেই 60 ডিগ্রিকে কেলভিনে কনভার্ট করে তারপর কেলভিনে যোগ করে। এটা কি ভুল? কারণ 60 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করা মানে কেলভিনেও কত একক বাড়বে? 60 এককই বাড়বে। এই যে এখানে সেটা স্পষ্ট যে সেলসিয়াসে যেটুকু বাড়াবা, কেলভিনে ওইটুকুই বাড়বে। তাপমাত্রার চেঞ্জ, দ্য চেঞ্জ ইন টেম্পারেচার ইজ সেম সেলসিয়াস আর কেলভিনের ক্ষেত্রে, বাট ফারেনহাইটে কিন্তু সেটা ভিন্ন। সেলসিয়াসে যদি 10 বাড়াও, ফারেনহাইটে কিন্তু ভিন্ন হবে। ফারেনহাইটে সেটা হচ্ছে del F হবে। del F হবে কত? 9/5 del C। মনে থাকে জানো। সো এটা হচ্ছে তাপমাত্রার পরিবর্তনের সাথে রিলেশন, এবং এখান থেকে ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশনে একটা প্রশ্ন আসছিল। আচ্ছা, একজন বলছে F = RN হবে। হ্যাঁ, F = RN হবে। ইয়েস, del F = del RN হবে। মানে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা সুন্দর করে লিখছো যে একজন লিখছে del F = del RN হবে। ইয়েস, খেয়াল করো, ফারেনহাইটে তুমি যতটুকু তাপমাত্রা বাড়াবা, র্যাঙ্কিং স্কেলে ততটুকুই বাড়বে। আমি যদি বলি ফারেনহাইটে তাপমাত্রা 10 ডিগ্রি ফারেনহাইট বাড়াইছো, তাহলে র্যাঙ্কিংও কত বাড়বে? 10 ডিগ্রি র্যাঙ্কিং বাড়বে, কারণ এটা আর এটার মধ্যে রিলেশনটা কিন্তু সেম। বাট ফারেনহাইট আর সেলসিয়াসে কিন্তু সেম না।
সেলসিয়াসে 10 বাড়াইলে ফারেনহাইটে কিন্তু অন্য একটা মান আসবে, সেটা আসবে 9/5 × 10। খেয়াল করছো? যদি আমি সেলসিয়াসে 10 বাড়াই, ফারেনহাইট স্কেলে কত বাড়বে? ফারেনহাইট স্কেলে বাড়বে ΔF। ΔF সমান হবে এই যে দুইটার মধ্যে রিলেশন, সেটা হবে 9/5 × ΔC। তো ΔC কত বাড়াইছে? 10। তাহলে 9/5 × 10, 9/5 মানে 1.8, তাহলে এটা 18 হবে। তাহলে সেলসিয়াসে 10 বাড়াইলে ফারেনহাইটে বাড়বে কত? 18। মনে থাকে যেন, এই জিনিসটা ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে এসেছে। ওকে, মন থাকে যেন। ওকে, তো তোমরা খালি এই দুইটা সম্পর্ক মনে রাখবা, একটা তিনটা সম্পর্ক মনে রাখবা। একটা হচ্ছে এটা, দ্য মোস্ট ইম্পর্টেন্ট লেজেন্ডারি ইকুয়েশন, সকল কিছুর ক্ষেত্রে সত্য, যে তাপমাত্রা মাইনাস নিম্ন স্থিরবিন্দু, ঊর্ধ্ব স্থিরবিন্দু মাইনাস নিম্ন স্থিরবিন্দু, এটা হচ্ছে কনস্ট্যান্ট। এরপর এটা c/5 f - 32/9, আর এটা হচ্ছে তাপমাত্রার পরিবর্তনের সাথে সম্পর্ক, এটা হচ্ছে তাপমাত্রার সাথে সম্পর্ক, আর এটা হচ্ছে তাপমাত্রার পরিবর্তন। যদি বলে, প্রশ্নে যদি বলে ফারেনহাইটে তাপমাত্রার পরিবর্তন 32 হলে সেলসিয়াসে কত, তখন এই ফর্মুলা। ওকে, মনে থাকে যেন। ঠিক আছে, এবার আমরা চলো কিছু অঙ্ক করা যাক। এরপর আমরা ফিরে আসবো, তার আগে কিছু অঙ্ক করি। দেখো এই অঙ্কগুলো বিভিন্ন জায়গায় এসেছে এবং আসার মতো। আচ্ছা, দেখো প্রথম অঙ্কটা খুব মজা, দেখি কে কে পারে। স্বাভাবিক চাপে পারদের হিমাঙ্ক, মানে পারদের যেই হিমাঙ্ক বা গলনাঙ্ক, সেটা বলে দিছে -39°C এবং স্ফুটনাঙ্ক 357°C। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে নিম্ন স্থির বিন্দু আর এটা হচ্ছে ঊর্ধ্ব স্থির বিন্দু, এটা তো বলা যাবে। উচ্চ চাপে ফারেনহাইট স্কেলে, উচ্চ না, এটা হবে উক্ত 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 চাপে, মানে একই চাপে ফারেনহাইট স্কেলে পারদের হিমাঙ্ক আর স্ফুটনাঙ্ক কত? কোন স্কেলে চেয়েছে? ফারেনহাইট স্কেলে হিমাঙ্ক চেয়েছে, ফারেনহাইট স্কেলে স্ফুটনাঙ্ক চেয়েছে। পারবা নাকি না? সেলসিয়াসে দেয়া আছে, দেখো এই যে ডিগ্রি সেলসিয়াস বলছে ফারেনহাইটে কত। তাহলে ফার্স্ট অফ অল হিমাঙ্কটা বের করি। হিমাঙ্ক কোন স্কেলে বের করব? ফারেনহাইটে বের করব। সেলসিয়াস থেকে ফারেনহাইট সম্পর্ক কি? সম্পর্ক হচ্ছে c/5 is equal to f - 32/9। তো সেলসিয়াস দেওয়া আছে, বের করতে হবে f, ফারেনহাইট। তাহলে এখানে হিমাঙ্কটা কত? -39, -39/5, আর f এর মানটা কত? মানে এটার মান -39 হলে f এর মান কত, এটা আমার হিসাব করতে হবে। তো তোমরা আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও f এর মানটা কত আসে। কমেন্টে জানাও একটু f এর মানটা কত আসে। দ্রুত জানাও। আর যারা এখনো আমাদের গাণিতিক ফিজিক্সে এনরোল করো নাই, এনরোল করে ফেলো। অলরেডি 600 স্টুডেন্ট যুক্ত হয়েছে আমাদের গাণিতিক ফিজিক্সে। বলো কত আসে? এটা একদম ক্যালকুলেটর, 9 × 39 / 5 + 32। তাহলে এটা আসতেছে 102 কত আসছে? 9 × 39 / 5 + 32। তাহলে আসছে 102.2 ফারেনহাইট। এটা হচ্ছে ফারেনহাইট স্কেলের হিমাঙ্ক। এবার তোমাদের কাজ হচ্ছে ফারেনহাইট স্কেলে স্ফুটনাঙ্কটা বের করে দেওয়া। এটা হচ্ছে হিমাঙ্ক, আমরা বের করলাম ফারেনহাইট স্কেলে। এ হচ্ছে ফারেনহাইট স্কেলে হিমাঙ্ক। ওকে, এবার বলো ফারেনহাইট স্কেলে স্ফুটনাঙ্ক কেমনে বের করব? স্ফুটনাঙ্ক, ভাই একজন বলছে হিমাঙ্ক কি জিনিস? যাদের শেষে আঙ্ক আছে এরা মনে করো তাপমাত্রা। হিমাঙ্ক বা গলনাঙ্ক, এটা হচ্ছে পারদের গলনাঙ্ক বলতে পারি। স্ফুটনাঙ্ক হচ্ছে পারদ যেই তাপমাত্রায় বাষ্পীভূত হতে শুরু করে 357°C, এটাকে তোমরা ফারেনহাইটে কনভার্ট করবা। তাহলে এই যে 357/5 f - 32/9, এখান থেকে আমরা f এর মানটা বের করব। 357 × 9 / 5 + 32, তাহলে এটা আসবে 674.6 ফারেনহাইট। সোজা না ভাই? সোজা না? একদম সোজা, তাই না? পানির মতো সোজা, একদম সহজ। আমরা সহজ থেকে শুরু করে অ্যাডভান্স সবই পড়ব। ওকে, এটা একদম সোজা না ভাই? একদমই সোজা। মানে তাপমাত্রা স্কেলের যা আছে, যা আমাদের এই সিলেবাসের মধ্যে আছে,
তাপ মানে এইচএসসি অ্যাডমিশনের জন্য সব জেনে ফেলবো, ওকে। তাপমাত্রা স্কেল নিয়ে প্রশ্ন আসছে যশোর বোর্ড 2005-এ, একদমই সহজ, কোনো ব্যাপারই না। নেক্সট দেখো এটা কি বলছে, ত্রুটিপূর্ণ থার্মোমিটার। অনেকে ত্রুটিপূর্ণ থার্মোমিটার শুনলেই ভয় পায়, বাট তোমাদেরকে আমি একটা লাইন শিখাইছি, যে কোনো তাপমাত্রা পরিমাপের স্কেলের জন্য কোন লাইনটা সত্য বলো? যে কোনো তাপমাত্রা পরিমাপের স্কেল, আচ্ছা একজন বলছে ভাই বুঝি নাই, কেন বুঝো নাই? কি হিসেবে বুঝো নাই কেন দেখি তো? ওকে, ক্লিয়ার? এটা সবার হইছে? এটা সবার হইছে ভাইয়া? আচ্ছা, এটা হইছে। এবার যে কোনো তাপমাত্রা পরিমাপের স্কেলের জন্য কোন লাইনটা সত্য সেটা আমাকে একটু কমেন্টে বলো। একটা লাইন আমি তোমাদেরকে শিখিয়েছি, বলছিলাম আলহামদুলিল্লাহ সকল তাপমাত্রা পরিমাপের স্কেলের জন্য সত্য, ওই লাইনটা কি বলো? ওই লাইনটা লিখো, তাহলে একটা রিভাইস হয়ে যাবে। আলহামদুলিল্লাহ ঠান্ডা লেগে ও একজন বলছে ভাই মাইনাস কই? আচ্ছা আচ্ছা, সরি এখানে সরি আলহামদুলিল্লাহ, এটা মাইনাস ছিল, খেয়াল করি নেই। 39 ইন্টু 9 ডিভাইডেড বাই 5, এটা তো মাইনাসের ছিল, মাইনাস হলে -32, সরি -39 ইন্টু 9, 38, এটা একটু ভুল হয়েছে, ক্যালকুলেশন মিস্টেক। এই মাইনাসটাকে আমি ধরি নাই, ওরা দুধ ভাত করে বাদ দিয়ে দিছি। -32 ডিগ্রি ফারেনহাইট এবার হয়েছে সবার, এক্সট্রিমলি সরি। এই যে মাইনাসটা, এই মাইনাসটাকে আমি ধরিই নাই, মাইনাসটাকে হিসাবের বাইরে রাখছিলাম, সরি, এটা মাইনাস ছিল কিন্তু, হ্যাঁ এবার হয়েছে -32.38.2 ডিগ্রি ফারেনহাইট। এবার পরেরটা, এবার বুঝবা। আচ্ছা, এই মাইনাসটা কিন্তু আমি ভুলে ধরি নাই, কেউ আবার ভাইবো না ভাই তখন মিলে না কেন, এই কারণে মিলে নাই। আচ্ছা, তো যে কোনো তাপমাত্রা পরিমাপের স্কেলের জন্য, যে কোনো তাপমাত্রা পরিমাপের স্কেলের জন্য একটা লাইন সঠিক, সেই লাইনটা কি? যে তাপমাত্রা মাইনাস নিম্ন স্থিরবিন্দু, ঊর্ধ্ব স্থিরবিন্দু মাইনাস নিম্ন স্থিরবিন্দু, এই অনুপাতটা কনস্ট্যান্ট, একই থাকবে। এখানে যে কোনো বলছি, যে কোনো মানে ত্রুটিপূর্ণ, ত্রুটিযুক্ত সকল থার্মোমিটার, এখানে একটা ত্রুটিপূর্ণ থার্মোমিটারের কথা বলা আছে। তো এই ত্রুটিপূর্ণ থার্মোমিটার গলিত বরফ মানে গলনাঙ্ক দেখাচ্ছে 1 ডিগ্রি, যেটা আসলে 0 ডিগ্রি দেখানোর কথা, বাট এটা ত্রুটিপূর্ণ, এটা তো একটা দোষী থার্মোমিটার, এটা একটা বলদ থার্মোমিটার, এই কারণে সে 1 ডিগ্রি দেখাচ্ছে। আর শুষ্ক বাষ্প মানে গলনাঙ্ক দেখাচ্ছে 97 ডিগ্রি। তাহলে বুঝতেই পারতেছো থার্মোমিটারটা দোষযুক্ত, মানে অশিক্ষিত থার্মোমিটার, যেটা গলনাঙ্ক দেখাচ্ছে 1 ডিগ্রি, স্ফুটনাঙ্ক দেখাচ্ছে 97 ডিগ্রি। তাহলে আমি থার্মোমিটারটাকে আঁকি, এই মনে করো সেই ভাঙাচুরা বলদ থার্মোমিটার। এটার গলনাঙ্ক মানে নিম্ন স্থিরবিন্দু, এই যে এই পয়েন্টটা, এটা হচ্ছে 1 ডিগ্রি, আর আপার পয়েন্ট হচ্ছে 97 ডিগ্রি, ওকে। সেলসিয়াস, এখানে সেলসিয়াস বলছে, সেলসিয়াস। এবার বলছে থার্মোমিটারটি যখন 76 ডিগ্রি সেলসিয়াস পাঠ দেয়, 76 ডিগ্রি পাঠ দেয়, পাঠ মানে এই থার্মোমিটার দিয়ে মনে করো আমার জ্বর মাপতেছো তুমি, এই থার্মোমিটারটা ধরে আমার এখানে দিলা, এবার জ্বর মাপতেছো, মানে এটা তো ভুল থার্মোমিটার। থার্মোমিটার বের করে দেখলা যে থার্মোমিটারে দেখাচ্ছে 76 ডিগ্রি, বাপ রে বাপ, মানে থার্মোমিটার যে পারদ, এই পারদটা এখানে উঠে গেছে, এত তাপমাত্রা, তার মানে আমার দেখাচ্ছে কত? 76 ডিগ্রি, 76 ডিগ্রি দেখাচ্ছে। এটা সেলসিয়াস হোক কিছু হোক, এটা দরকার নেই আমার, সেলসিয়াস সোয়াদ লাগবে না, এটা যে কোনো একটা থার্মোমিটার হইলেই হবে। 76 ডিগ্রি দেখাচ্ছে, এটা কি সঠিক দেখাচ্ছে না ভুল? যেহেতু এটা একটা ভুল থার্মোমিটার, এটা দিয়ে তুমি যেহেতু তাপমাত্রা মাপছো, তাহলে এটাও একটা ভুল তাপমাত্রা,
এই তাপমাত্রাটা দেখাচ্ছে। বললো সেলসিয়াস স্কেলে প্রকৃত তাপমাত্রা কত হবে। তাহলে ঠিক আমার তাপমাত্রাটা তুমি যদি একটা সঠিক সেলসিয়াস স্কেল দিয়ে মাপতা, মনে করো এটা সেই সঠিক স্কেল সেলসিয়াস, এটা দ্বারা মাপলা, তাহলে এই স্কেলটা কত দেখাইতো, সঠিক তাপমাত্রাটা কত দেখাইতো, সেটা কেমনে বের করবা? ভাইয়া তুমি যদি সঠিক স্কেল দিয়ে মাপতা, সঠিক স্কেলটা দেখাই আমি তোমাকে। এই মনে করো সবুজ কালার সঠিক স্কেল। তো সঠিক স্কেলে স্কেলটার সাইজ কিন্তু সেমই থাকবে। এখানে দাগ হচ্ছে 100 যেহেতু সেলসিয়াস, আর এখানে হচ্ছে 0 থেকে শুরু, 0 ডিগ্রি সেলসিয়াস। তুমি বলো তো এর ভেতর যে পারদটা আছে সেই পারদটা কি একই উচ্চতা উঠবে না? ইয়েস, একই উচ্চতা উঠবে। উচ্চতা কিন্তু এখানে আর এখানে সেম উচ্চতাতেই উঠবে। বাট যেহেতু এটা সঠিক স্কেল, এখানে দাগ কাটাটা হবে ভিন্ন। হয়তোবা এখানে যেই দাগটা দেখাচ্ছে সেটা মনে করো সি, প্রশ্নে আমাদেরকে এই সিটাই চেয়েছে। কথা কি বুঝতে পেরেছো? পারদ কিন্তু একই উচ্চতায় উঠবে। এখানে যে পারদ আছে ও পারদ তো আর বুঝে না যে এটা ভালো স্কেল না খারাপ স্কেল। পারদ লাভ দিয়ে তাপমাত্রা অনুযায়ী উচ্চতায় উঠেছে এবং এই উচ্চতায় দাগ কাটা হচ্ছে 76। এবার ভালো স্কেলটা নিয়ে আসলা, যেটা 0 থেকে শুরু 100 গিয়ে শেষ, সেলসিয়াস স্কেল। এবার এটা দ্বারা যদি তুমি আমার তাপমাত্রা মাপো, পারদ তো ভাই একই উচ্চতা উঠবে। একই উচ্চতা উঠলেও তাপমাত্রা কি একই দেখাবে? 76 দেখাবে না। এখানে একই উচ্চতা উঠলেও যেহেতু এখানে সঠিকভাবে দাগ কাটা আছে, তাহলে এটা একটা ভিন্ন তাপমাত্রা দেখাবে এবং এটাই হচ্ছে প্রকৃত তাপমাত্রা। যেহেতু এটা ভালো স্কেল, এটাই হচ্ছে প্রকৃত তাপমাত্রা। তাহলে আমাদের এই প্রকৃত তাপমাত্রাটাই হিসাব করতে হবে। কথা কি বুঝছো? দুইটা ভিন্ন স্কেল নিয়ে একই বস্তুর তাপমাত্রা মাপলা, একটা ভুল স্কেলে ভুল নাম্বার আসলো, এবার সঠিক স্কেলে সঠিক নাম্বারটা কত? দিস ইজ দ্য কোয়েশ্চেন। সো দেখো আমরা জানি যে কোনো তাপমাত্রা পরিমাপের স্কেলের জন্য এই কথাটা সত্য যে তাপমাত্রা মাইনাস নিম্ন স্থির বিন্দু ডিভাইডেড বাই ঊর্ধ্ব স্থির বিন্দু মাইনাস নিম্ন স্থির বিন্দু। এই অনুপাতটা কিন্তু সকল তাপমাত্রা পরিমাপের স্কেলের জন্য সঠিক। তার মানে এই অনুপাতটা সমান আমরা লিখতে পারি কনস্ট্যান্ট কে। লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি কে। তাহলে দেখো ভুল স্কেলের জন্য এই কথাটা লিখব। ভুল স্কেলে তাপমাত্রা কত দেখাচ্ছে? তাপমাত্রা দেখাচ্ছে 76। এই যে 76 তাপমাত্রা মাইনাস নিম্ন স্থির বিন্দু। ভুল স্কেলের নিম্ন স্থির বিন্দু কত? 1। ঊর্ধ্ব স্থির বিন্দু কত? 97 মাইনাস নিম্ন স্থির বিন্দু কত? 1। এটা ভুল স্কেলের জন্য লিখছি। ভুল স্কেল সঠিক স্কেল যত স্কেলই হোক এই কথাটা সত্য। এটা সমান লিখতে পারবো ভদ্র স্কেলের কাহিনী। ভদ্র স্কেলে তাপমাত্রা কত দেখাচ্ছে সেটা আমি জানি না, সেটা ধরে নিচ্ছি সি। এই যে সি মাইনাস নিম্ন স্থির বিন্দু মানে 0, ঊর্ধ্ব স্থির বিন্দু মানে 100 মাইনাস নিম্ন স্থির বিন্দু মানে 0। এই যে সমীকরণটা পেয়েছো, এখান থেকে সি এর মানটা বের করলেই তুমি পেয়ে যাবা ভদ্র স্কেলে যে তাপমাত্রাটা শো করে বা সঠিক তাপমাত্রাটা পেয়ে যাবা। 76 মাইনাস 1 মানে 75, 97 মাইনাস 1 মানে 96, এটার সাথে গুণ হবে 100। তাহলে আমরা ভদ্র স্কেলে তাপমাত্রা পাবো 78.125 ডিগ্রি সেলসিয়াস এবং দিস ইজ আওয়ার অ্যান্সার। ওকে, তার মানে স্কেল ত্রুটি যুক্ত হোক স্কেল ত্রুটি মুক্ত হোক, এই কথাটা সত্য সকল স্কেলের জন্য। কারণ পারদ মানে কত দাগ কাটা, কয়টা দাগ কাটা, পারদ এইটা দেখে না। পারদ দেখে যে একই বস্তুতে ছোঁয়াইছো, পারদ একই উচ্চতা উঠবে। তার মানে এই হাইটটা কিন্তু সেম। এই হাইট সেম থাকার কারণেই কিন্তু বলতে পারতেছি এই যে তাপমাত্রা মাইনাস নিম্ন স্থির বিন্দু, ঊর্ধ্ব স্থির বিন্দু মাইনাস নিম্ন স্থির বিন্দু যা আসবে, তাপমাত্রা মাইনাস নিম্ন স্থির বিন্দু, ঊর্ধ্ব স্থির বিন্দু মাইনাস নিম্ন স্থির বিন্দু, এই অনুপাতটা তাই আসবে, অনুপাতটা সমান হবে। এখান থেকে আমরা লিখতে পারলাম সি এর মানটা কত। ক্লিয়ার? এই পোলাপাইন তোমরা তো আমার চেয়েও অ্যাডভান্স, সবার আগে উত্তর দিয়ে দিছো। জাস্ট এই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, পারবো? এই সবাই পারবা? এই পারবা সবাই? আচ্ছা, একজন বলছে কোর্সটা আমরা এনরোল করতে চাই। অলরেডি আমাদের গাণিতিক ফিজিক্সে 600 স্টুডেন্ট যুক্ত হয়েছে। আমরা গাণিতিক ফিজিক্সে একদম বেসিক থেকে পড়াবো এবং যত ধরনের ম্যাথ আছে, যেমন তোমাদেরকে একটু দেখাই যে এই যে স্কেল নিয়ে যে শুরু করছি, স্কেলের কতগুলো ভ্যারিয়েন্টের অঙ্ক আমরা করাচ্ছি
এরপর আমরা করাবো যেটা বুয়েটে আসছে এই স্কেল থেকে। এরপরে দেখো ময়মনসিংহ বোর্ড, বুয়েট, অ্যাডমিশন, এই যে এটা একটা মোটামুটি অ্যাডভান্স লেভেলের অঙ্ক, যদিও তাপমাত্রা স্কেল থেকে তেমন অ্যাডভান্স অঙ্ক নাই আসলে, বুঝছো। তারপর আমরা সকল ভেরিয়েন্টের অঙ্ক তোমাদেরকে করায় দিব, প্রত্যেকটা ক্লাসই ইনশাল্লাহ এরকমই হবে। ওকে, ডান, পারবো। তারপরেরটা দেখো, এটা এটা তোমরা করো দেখি। দেখো ত্রুটিপূর্ণ থার্মোমিটার বুয়েটে আসছে, দেখি আমার বুয়েটিয়ান স্টুডেন্টদেরকে দেখি, আমি একটা টাইম দিই দেখি টাইমের লিমিটের মধ্যে কে কে করতে পারে। এটা হচ্ছে আমার বুয়েটিয়ান স্টুডেন্টদের জন্য, 1 মিনিট সময় দিলাম, দেখি কে কে পারো। বুয়েট 4-5 আছে, সেম অঙ্ক, সেম বল সেম লাইন। আচ্ছা, যদি ক্যালকুলেশন মিস্টেক হয় আমার একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, অনেকদিন হয়েছে ক্লাস নিচ্ছি না, তাই ক্যালকুলেশন মিস্টেক হয়ে যায় আসলে। আস্তে আস্তে আবার ফ্লোতে চলে আসবো। দেখি আমাদের বুলেটিয়ান স্টুডেন্টদেরকে দেখি। তাপমাত্রা স্কেল থেকে একটা প্রশ্নই বুয়েটে আসছে। আর যারা এনরোল করতে চাও করে ফেলিও আমাদের গাণিতিক ফিজিক্স 2.0-তে। ওকে, সো অনেকে উত্তর দিয়েছো, এবার দেখি উত্তরটা ঠিক আছে কিনা। আচ্ছা, একজন প্রশ্ন করেছে যে এটা কি এইচএসসি 25 ব্যাচের জন্য? হ্যাঁ, এইচএসসি 25 ব্যাচের জন্য ফুল ফ্লেজড কোর্স। ওকে, তো দেখি ভাই, ত্রুটিপূর্ণ থার্মোমিটার দিয়া একজন রোগীর তাপমাত্রা মাপছো, সেই রোগীর তাপমাত্রা পাইছে হচ্ছে 45 ডিগ্রি সেলসিয়াস। এটা ত্রুটিপূর্ণ। তাহলে আমি এটা ত্রুটিপূর্ণ থার্মোমিটার আগে অঙ্কন করি। এটা সেই মনে করো ত্রুটিপূর্ণ থার্মোমিটার, এটার ত্রুটিপূর্ণ থার্মোমিটার, এটার বরফ বিন্দু হচ্ছে 3 এবং বাষ্প বিন্দু 107। তার মানে শুরু হয়েছে 3 ডিগ্রি সেলসিয়াস দিয়ে, শেষ হয়েছে 107 ডিগ্রি সেলসিয়াসে। ওকে, এখন এটা দিয়ে তুমি মাপছো একজনের তাপমাত্রা, সেখানে এই পারদটা এটুকু উঠছে, উঠার পর এখানে দেখাইছে কত 45 ডিগ্রি সেলসিয়াস। এটা কিন্তু ত্রুটিপূর্ণ। বলছে প্রকৃত তাপমাত্রা কত, ফারেনহাইট স্কেলে বের করো। তো আমি এর পাশাপাশি একটা ফারেনহাইট স্কেল আঁকবো। এটা হচ্ছে সেই ফারেনহাইট স্কেল, বুঝছো, এটা হচ্ছে সেই ফারেনহাইট স্কেল। কারণ ফারেনহাইট স্কেল শুরু হয় 32 ডিগ্রি ফারেনহাইট দিয়ে, শেষ হয় 212 ডিগ্রি ফারেনহাইট দিয়ে, তাই না? এটা লিখলাম। এবার পারদ কি, পারদ তো এখানে আছে, পারদ তো ভাই একই উচ্চতায় উঠবে, পারদ এখান থেকে একই উচ্চতায় উঠবে, বাট এই তাপমাত্রাটা আসলে কত, এটার নাম দিলাম আমি এফ। এটা কত, এটা হচ্ছে প্রশ্ন। দিস ইজ দ্য কোয়েশ্চেন, যে এই তাপমাত্রাটা কত। পারদ কিন্তু একই উচ্চতায় উঠবে। তো আমরা একটা সূত্র জানি, ওয়ান অ্যান্ড অনলি ফর্মুলা, যে কোনো স্কেলের জন্য তাপমাত্রা মাইনাস নিম্ন স্থির বিন্দু ডিভাইডেড বাই ঊর্ধ্ব স্থির বিন্দু মাইনাস নিম্ন স্থির বিন্দু, এই মানটা একই হবে। তাহলে দেখো যে কোনো স্কেলের জন্য, এই যে ত্রুটিপূর্ণর জন্য তাপমাত্রা কত, তাপমাত্রা হচ্ছে এই যে এটা যেটা শো করতেছে 45 মাইনাস নিম্ন স্থিরবিন্দু কত 3, দেখো নিম্ন স্থিরবিন্দু হচ্ছে 3, ঊর্ধ্ব স্থিরবিন্দু হচ্ছে 107 মাইনাস নিম্ন স্থিরবিন্দু হচ্ছে আবারও 3। ওকে, এবার এটা সেলসিয়াস না ফারেনহাইট না কেলভিন দেখা লাগবে না, তুমি খালি জানবা যে কোনো স্কেলের জন্য এই মানটা একই হবে। তাহলে দেখো ফারেনহাইট স্কেলে তাপমাত্রা দেখাচ্ছে কত এফ, যেটা আমার বের করতে হবে এফ মাইনাস নিম্ন স্থিরবিন্দু হচ্ছে 32, ঊর্ধ্ব স্থিরবিন্দু 212 মাইনাস নিম্ন স্থিরবিন্দু 32। এখান থেকে সমাধান করে এফ এর মানটা চলে আসবে 45 মাইনাস 3। সুতরাং এখানে এফ এর মানটা কত হবে, 45 মাইনাস 3 মানে কত 42, 42 বাই 104, 42 ভাগ 104, এটার সাথে গুণ হবে 180, তার সাথে যোগ হবে 32। তাহলে আমরা পাচ্ছি 104.692 ডিগ্রি ফারেনহাইট। কার কার এটা এসেছে তারা আমাদের বুলেটিয়ান হয়ে গেছে। ওকে, দেখি তো কার কার আসছে। অনেকে এটা কনফিউজড হয়ে যায় যে ভাই যে এই এটা তো সেলসিয়াস, এটা তো ফারেনহাইট। ভাই সেলসিয়াস ফারেনহাইট দেখার দরকার নাই, তুমি খালি মনে রাখবা ওই যে সম্পর্কটা তাপমাত্রা মাইনাস নিম্ন স্থিরবিন্দু ডিভাইডেড বাই ঊর্ধ্ব স্থিরবিন্দু মাইনাস নিম্ন স্থিরবিন্দু, এটা সেলসিয়াস ফারেনহাইট কেলভিন র্যাঙ্কিং রোমার ত্রুটিপূর্ণ ত্রুটিযুক্ত ত্রুটিহীন সকল স্কেলের জন্য এই কথাটা সত্য।
কারণ এখানেও পারদটা আমি চিত্র এঁকে এঁকে বুঝাচ্ছি, পারদ কিন্তু একই হাইটে উঠবে, এখানে যেটুকু হাইটে উঠছে এখানেও কিন্তু ঠিক সমান হাইটেই পারদটা উঠবে। সো এই হাইটটা তো সেম, এই হাইটটা তো সেম, সেখান থেকে লিখতে পারি তাপমাত্রা মাইনাস এটা, উপরেরটা মাইনাস নিচেরটা সমান এফ মাইনাস এটা, উপরেরটা মাইনাস নিচেরটা, এখান থেকে এফ এর মানটা চলে আসলো। ওকে, বলছে আলহামদুলিল্লাহ বুয়েট কনফার্ম। আচ্ছা, সো এই হচ্ছে আমাদের বুয়েটে আসা এই অঙ্কটা। পরেরটা দেখি, পরেরটা তোমাদের এইচডাব্লিউ থাকবে এখানে বলছে। আচ্ছা, তা পরেরটা আমরা এখনো পড়াইনি, পরেরটা দেখি আগে। ওকে, সো এবার আরেকটু কঠিন অঙ্ক যাই। কঠিন অঙ্কটা হলো এইটা। ওকে, সো এইটা একটা সুন্দর অঙ্ক। কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে পড়লে 10 ডিগ্রি পার্থক্য হয়? কোন তাপমাত্রা, এমন একটা নাম্বার আছে, এমন একটা নাম্বার আছে, এমন একটা নাম্বার আছে যেটা সেলসিয়াস ও ফারেনহাইটে পড়লে 10 ডিগ্রি পার্থক্য হয়। দেখো কোয়েশ্চেনটাই কেমন যেন একটু এলোমেলো, তাই না? সেই কোয়েশ্চেনগুলোতে আমরা এইভাবে করব। দেখো, যদি যদি সেলসিয়াসে, ওই তাপমাত্রা সেলসিয়াসে হয় সি, তাহলে ফারেনহাইটে হবে 10 ডিগ্রি কম বেশ। তাহলে সি সমান এফ লিখতে পারবো না, সি সমান এফ প্লাস মাইনাস 10 লিখতে পারবো। এই সম্পর্কটা বুঝছো যে সেলসিয়াস এবং ফারেনহাইট এই দুইটার মধ্যে পার্থক্য থাকতে হবে 10। এখন 10 বেশিও থাকতে পারে, 10 কমও থাকতে পারে, কিন্তু পার্থক্য থাকতে হবে 10। তাহলে সেলসিয়াসে সেই তাপমাত্রাটা যদি হয় সি, ফারেনহাইটে সেটা হবে এফ প্লাস 10 অথবা এফ মাইনাস 10। এই লাইনটা বুঝতে পারলেই হবে। এই লাইনটা কি বুঝেছো? মানে সেলসিয়াসে সেই তাপমাত্রাটা যদি হয় সি, ফারেনহাইটে সেটা হবে প্লাস মাইনাস এফ প্লাস মাইনাস 10, যে সেলসিয়াস এবং ফারেনহাইটে পার্থক্য হবে 10। মানে এটা 10 প্লাসও হতে পারে, 10 মাইনাসও হতে পারে। আচ্ছা, বুঝছো? এটা কি বুঝছো? এই লাইনটা কি ক্লিয়ার? যে সেলসিয়াসে যেই মানটা ফারেনহাইটের সেই মানটার সাথে 10-এর পার্থক্য থাকবে। পার্থক্য থাকা মানে শুধু প্লাস 10 না, মাইনাস 10ও তো হইতে পারে। প্রশ্নটা পড়ো, সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে 10 ডিগ্রি পার্থক্য থাকবে, 10 ডিগ্রি পার্থক্য থাকবে। তার মানে ওই তাপমাত্রাটা সেলসিয়াসে যদি হয় সি, আমরা কি সি সমান এফ লিখতে পারবো? অবশ্যই না, কারণ এটা তো সমান চাইনি, চেয়েছে কি সেলসিয়াস এবং ফারেনহাইটের মধ্যে 10 পার্থক্য থাকবে। পার্থক্য থাকা মানে হয় প্লাস 10 বেশি হবে, না মাইনাস 10 বেশি হবে। তুমি চাইলে উল্টাটাও লিখতে পারো, তুমি চাইলে তোমার মন চাইলে এভাবে লিখতে পারো যে ফারেনহাইট সমান সি প্লাস মাইনাস 10, একই আসবে। যে ফারেনহাইটে যে মানটা দেখাবে সেলসিয়াসে তার চেয়ে 10 বেশি অথবা 10 কম দেখাবে, পার্থক্য থাকবে 10। সো আমি যে কোনো একটা লিখলাম, উপরেটা লিখলাম যে সি সমান এফ প্লাস মাইনাস 10 হবে। বুঝছো? হ্যাঁ পারতা। এই যে তামজিদ বলছো ভাই সেলসিয়াসে কি পার্থক্য দিতে পারতাম না? পারতা। তোমার মন চাইলে লিখো, মন চাইলে এটা লিখো, এফ ইজ ইকুয়াল টু সি প্লাস মাইনাস 10, রেজাল্ট একই আসবে, তোমার ইচ্ছা। এবার আমরা প্রথমত এই মানটা বের করব, মানে সি এর মানটা বের করব, তারপরে এফ এর মানটা বের করব। সি আর এফ এর মধ্যে সম্পর্ক কি? সি আর এফ এর মধ্যে সম্পর্ক হচ্ছে সি বাই 5 এফ মাইনাস 32/9 লিখা যায়। এবার ভাইয়া বা আমরা লিখতে পারি সি বাই 5, দেখো তো এই যে এফ, এই এফ এর আমরা এটা নিয়ে কাজ করি। দেখো এই এফ এর মানটা সি প্লাস মাইনাস 10, প্লাস মাইনাস ফার্স্ট অফ অল আমরা প্লাস নিয়ে করি, প্লাস নিয়ে যেহেতু এফ এর মান দুইটা, সি প্লাস 10ও হইতে পারে, সি মাইনাস 10ও হইতে পারে, তাহলে এফ এর জায়গায় আমরা আগে সি প্লাস 10 লিখব। এফ এর জায়গায় সি প্লাস 10 লিখেছি, মাইনাস 32/9। এই যে এটা প্লাস নিয়ে বের করতেছি, তাহলে কত আসতেছে? সি বাই 5 ইজ ইকুয়াল টু সি প্লাস 10 মাইনাস 32, তার মানে সি মাইনাস 22/9। তো এখানে হবে 9c ইজ ইকুয়াল টু 5c, 5 20 100, 5 2 10, 110। 9c মাইনাস 5c মানে হচ্ছে 4c, সুতরাং সি এর মানটা আসতেছে মাইনাস 110/4, তাহলে এটা আসবে মাইনাস 27.5 ডিগ্রি সেলসিয়াস। বুঝছো নাকি বুঝো নাই? এটা এফ এর প্লাস মানটা নিয়ে কাজ করে দেখলাম, হইছে? এই এফ এর প্লাস মানটা নিয়ে কাজ করলাম।
তাহলে সি এর মান এত হলে এফ এর মানটা কত? এটা কি প্লাস নিয়ে কাজ করছো না? তাহলে এফ হবে সি প্লাস 10, সি প্লাস 10। সি এর মান হচ্ছে -27.5 প্লাস 10, কত হচ্ছে? -27.5 এর সাথে প্লাস 10 যদি যোগ করো আসবে -17.5 ডিগ্রি ফারেনহাইট। আমার কথা কি বুঝতে পেরেছো? এই যে এই এফ এর জায়গায় সি প্লাস 10 বসাইছি, সি -22/9, 9c 5c -110, 9c - 5c মানে 4c সমান 110, 110 ভাগ 4 তাহলে হচ্ছে 27.5। তাহলে এফ এর মানটা হচ্ছে, সুতরাং এফ এর মানটা হচ্ছে, এই যে প্লাস নিয়ে বসাইছো, এফ এর মান কত বসাইছো? সি প্লাস 10 বসাইছো। তাহলে সি এর মান হচ্ছে এটা, এটার সাথে প্লাস 10 যোগ করলে কত আসবে? এটার সাথে প্লাস 10 যোগ করলে -17.5 ডিগ্রি ফারেনহাইট আসবে। ক্লাস ডিউরেশন কত? 1.5 ঘন্টা। এবার আজান দিতে দিতে তোমরা একটা কাজ করো, সেটা হচ্ছে মাইনাস নিয়ে সি এর মান এবং এফ এর মান বের করো। এবার মাইনাস নিয়ে করবা, মাইনাস নিয়ে মানে সি এফ সমান লিখবা সি -10, এটা দিয়ে সি এর মান বের করবা এবং এফ এর মান বের করবা। করো, তাড়াতাড়ি করো। করো করো করো, এটা আজান দিতে দিতে করে ফেলো, আমাদের 8:30-এর মধ্যে ক্লাসটা শেষ হয়ে যাবে। আচ্ছা আমি করে ফেলি সি মাইনাস, তাহলে এখানে অন্য কালার দিয়ে করি। তাহলে আমরা জানি c/5, এফ এর জায়গায় এটা বসবে, এফ এর জায়গায় মানে c -10 -32/9, আচ্ছা 9c ইজ ইকুয়াল টু 5c মাইনাস 42 ইন্টু 5, 42 ইন্টু 5 210। তাহলে এটা হচ্ছে 9c - 5c মানে 4c ইজ ইকুয়াল টু -210। সুতরাং সি এর মানটা আসতেছে -52.5 ডিগ্রি সেলসিয়াস। সুতরাং এফ এর মানটা কত? এফ সমান লিখছো আগেই সি -10, তাহলে সি হচ্ছে এইটা -10 -62.5 ডিগ্রি ফারেনহাইট। তাহলে অ্যান্সার কিন্তু টোটাল 4টা, অ্যান্সার কিন্তু টোটাল 4টা। দেখছো যে সি এর মান এত হলে এফ এর মান এত, সি এর মান এত হলে এফ এর মান এত, টোটাল অ্যান্সার 4টা। অঙ্কটা সুন্দর, ওকে পারবো আমরা। তাহলে পার্থক্য 10 মানে হচ্ছে, তুমি চাইলে এটা দিয়েও করে দেখো, এটা দিয়েও করে দেখো, মানে তোমার অঙ্ক ভুল হবে না, অঙ্ক রাইট। এই যে এটা দিয়ে করলে সি এর জায়গায় এফ প্লাস 10 বসাবা, এফ প্লাস 10 যদি বসাও, এফ প্লাস 10/5 তাহলে 9f প্লাস 90, আর এদিকে হবে 5f, করে দেখি দাঁড়ো, 9f প্লাস 9.90, 5f মাইনাস 5 ইন্টু 32 160, 9f মাইনাস 5f 160 মাইনাস 90 70, 70 ভাগ, আচ্ছা সরি 160 মাইনাস 160 মাইনাস 90 যোগ 90, 250 ভাগ 4, 62.5 ডিগ্রি ফারেনহাইট। তাহলে এফ এর মান আসবে -62.5 ডিগ্রি ফারেনহাইট, আর তখন সি এর মান আসবে সি প্লাস 10 না, এফ প্লাস 10, এটার সাথে 10 যোগ করলে আসবে -52.5 ডিগ্রি ফারেনহাইট। ইয়েস, এটাই আসবে। দেখো তুমি যদি উপরের এই সম্পর্কটা দিয়েও করো তাহলে আগে এই রেজাল্টটা আসবে, পরে এটা আসবে। যেভাবেই করো অ্যান্সারটা এই 4টা অ্যান্সারই আসবে, ঠিক আছে? জাস্ট আমি একটু রাফলি করে দেখলাম একই অ্যান্সার আসে কিনা, একই অ্যান্সার আসবে। ওকে, যেভাবেই করো একই অ্যান্সার আসবে, কোনো সন্দেহ নাই। আচ্ছা, তো এই হচ্ছে একটু অ্যাডভান্স, এখানে আর অ্যাডভান্স কিছু নাই। এখন আমরা, এটা হচ্ছে তাপমাত্রা পরিমাপের 2 স্থিরবিন্দু পদ্ধতি। এবার এক স্থিরবিন্দু পদ্ধতিটা দেখব, খুবই সহজ। দেখো ভাই,
আমাদের একটা ধর্ম সম্পর্কে জানতে হবে, সেটা হচ্ছে তাপমিতিক ধর্ম। কি ধর্ম? তাপমিতিক ধর্ম। শেষ টপিক আজকে। তাপমিতিক ধর্মটা কি? ভাইয়া, পদার্থের যে সকল ধর্ম তাপমাত্রার উপর নির্ভর করে পরিবর্তিত হয় তাদেরকে আমরা তাপমিতিক ধর্ম বলবো। যেমন পরিবাহী, কথা শুনো, পরিবাহী। পরিবাহী কারা? যারা বিদ্যুৎ পরিবহন করে। পরিবাহীর তাপমাত্রা বাড়ালে রোধ বাড়ে, তাহলে এটা হচ্ছে পরিবাহীর তাপমিতিক ধর্ম। পানির তাপমাত্রা বাড়ালে পানি ফুটে, এটা কি? পানির তাপমিতিক ধর্ম। তাপমাত্রা বাড়ালে পারদের এক্সপানশন হয়, এক্সপানশন ঘটে, এটা কি? পারদের তাপমিতিক ধর্ম। মানে যেই ধর্মগুলো, এই যে আমাকে তাপ দিলে আমার চামড়াটা ছেদ করে পুড়ে যাবে, তাহলে এই যে পুড়ে যাওয়া, এটা হচ্ছে আমার চামড়ার তাপমিতিক ধর্ম। তাহলে যেই ধর্মগুলো তাপমাত্রার উপর নির্ভর করে তাকে আমরা বলবো পদার্থের তাপমিতিক ধর্ম। এখন মনে রাখবা, তাপমিতিক ধর্ম এবং তাপমাত্রা পরস্পর সমানুপাতে পরিবর্তিত হয়। ওকে, এই লাইনটা না লিখি, এভাবে লিখি যে তাপমাত্রা এবং কোন পদার্থের তাপমিতিক ধর্ম সমানুপাতে পরিবর্তিত হয়। তাপমিতিক ধর্ম সমানুপাতে পরিবর্তিত হয়। তাহলে আমরা এখানে লিখতে পারি যে যে কোনো তাপমাত্রা টি ইজ প্রপোর্শনাল টু ওই তাপমাত্রায় তাপমিতিক ধর্ম এক্স। এক্স হচ্ছে তাপমিতিক ধর্ম। সুতরাং আমরা এখানে সমানুপাতিক ধ্রুবকের জায়গায় লিখতে পারবো টি সমান কে ইন্টু এক্স। কথা বুঝো? এই এক্সটা হচ্ছে এই তাপমাত্রার তাপমিতিক ধর্ম। কথা বুঝছো? এই এক্সটা কি? এই এক্সটা হলো, এক্স হলো টি তাপমাত্রায় তাপমিতিক ধর্ম। টি তাপমাত্রায় তাপমিতিক ধর্ম। আমি আবারও বলছি, পুরোটা আবারও বলছি, কোন পদার্থের তাপমিতিক ধর্ম তার তাপমাত্রার উপর নির্ভর করে। সো এক্সপেরিমেন্টালি দেখা যায় যে তাপমিতিক ধর্ম তাপমাত্রার সমানুপাতিক। ওকে, যেমন তাপমাত্রা বাড়ালে পরিবাহীর রোধ বাড়ে, তাহলে এই পরিবাহীর রোধ বৃদ্ধি, রোধটা তাপমাত্রার সমানুপাতিক, এরকম। তো যে কোনো তাপমাত্রা টি, এই টি তাপমাত্রায় কোনো বস্তুর তাপমিতিক ধর্ম যদি হয় এক্স, তাহলে আমরা লিখতে পারি টি ইজ প্রপোর্শনাল টু এক্স। তাহলে টি সমান কি লিখতে পারবো? কে এক্স। কে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। তাহলে আমরা লিখতে পারবো টি বাই এক্স ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এই সম্পর্কটা গুরুত্বপূর্ণ যে তাপমাত্রা, কথা বুঝো? এটা কি? এটা মানে হচ্ছে তাপমাত্রা ডিভাইডেড বাই ওই তাপমাত্রার তাপমিতিক ধর্ম। কথা বুঝছো? তাপমাত্রা, অন্য কিছু না কিন্তু, তাপমাত্রা ডিভাইডেড বাই ওই তাপমাত্রার তাপমিতিক ধর্ম। টি তাপমাত্রার তাপমিতিক ধর্ম হচ্ছে এক্স। এটার অনুপাতটা কি হবে? কনস্ট্যান্ট হবে। যে তাপমাত্রা ডিভাইডেড বাই ওই তাপমাত্রার তাপমিতিক ধর্ম, এই অনুপাতটা হবে কনস্ট্যান্ট। এখন এখানে আমাদের একটা তাপমাত্রা সম্পর্কে জানতে হবে, যার নাম হচ্ছে ত্রৈধ বিন্দু। এখানে একটু লিখে দাও, ত্রৈধ বিন্দু। ত্রৈধ বিন্দু কি বিন্দু? ত্রৈধ বিন্দু। যে তাপমাত্রায়, মানে পানির ত্রৈধ বিন্দু মানে ট্রিপল পয়েন্ট, যে যেই তাপমাত্রায়, একটু লিখে নাও ত্রৈধ বিন্দু। ত্রৈধ বিন্দু, ত্রৈধ বিন্দু, এটা হচ্ছে একটা তাপমাত্রা। এই তাপমাত্রায় কোনো পদার্থ তরল, কঠিন ও বায়বীয় অবস্থায় থাকে, ও বায়বীয় অবস্থায় থাকতে পারে, অবস্থায় থাকতে পারে। এই লাইনটা লিখে নাও, তাইলে হবে। সংজ্ঞাটা বই থেকে পড়বা যে ত্রৈধ বিন্দু কি। ত্রৈধ বিন্দু মানে হচ্ছে একটা তাপমাত্রা, ট্রিপল পয়েন্ট, যে এই তাপমাত্রায় কোনো ম্যাটেরিয়াল তিনটা অবস্থাতেই বিরাজ করতে পারে এট এ টাইম। তরল হতে পারবে, কঠিন হতে পারে, বায়বীয় হতে পারে। তো পানির ত্রৈধ বিন্দু মানে ট্রিপল পয়েন্ট অফ ওয়াটার নামে একটা সংজ্ঞা আছে। এটা সংজ্ঞাটা হচ্ছে একদমই কানার ভাই অন্ধ সংজ্ঞা, যে যেই তাপমাত্রায় যে পানি, তরল বা তরল, জলীয় বাষ্প এবং একই সাথে বরফ, তিন অবস্থাতেই থাকতে পারে, তাকে বলা হয় ট্রিপল পয়েন্ট অফ ওয়াটার বা ত্রৈধ বিন্দু, পানির ত্রৈধ বিন্দু। যেটার মান হলো, একটু লিখে নাও, পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রা, পানির ত্রৈধ, এটা মুখস্থ মনে রাখবা, বিন্দুর তাপমাত্রা, ট্রিপল পয়েন্ট অফ ওয়াটার, তাপমাত্রা হলো 273.16 কেলভিন। এটা যেন সবার মাথায় থাকে, একদম ঠাড়া মুখস্থ যেন থাকে, যে এই তাপমাত্রা হচ্ছে সেই তাপমাত্রা যে তাপমাত্রায় পানি তিনটা অবস্থাতেই বিরাজ করতে পারে। মানে এই তাপমাত্রায় তুমি যদি পানি এনে দাও, সে পানি থাকবে। তুমি জলীয় বাষ্প এনে দাও, জলীয় বাষ্প অবস্থায় থাকবে। তুমি যদি
বরফ এনে রেখে দাও, বরফ অবস্থা বজায় থাকবে। মানে একটা তাপমাত্রায় 3 অবস্থাতেই থাকতে পারে, এই তাপমাত্রাটাকে বলা হয় ত্রৈধবিন্দুর তাপমাত্রা। আর পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রাটা এক্সপেরিমেন্ট করে পাওয়া গেছে 273.16 কেলভিন। ওকে, সো এই তাপমাত্রা কেন শিখলাম? কারণ দেখো এই যে ত্রৈধবিন্দু ট্রিপল পয়েন্ট অফ টেম্পারেচার, আমি বললাম ত্রৈধবিন্দুর তাপমাত্রায় কোন একটা বস্তুর তাপমিতিক ধর্ম XTR। তাহলে বলো তো কি লিখতে পারবো? তাপমাত্রাটা হচ্ছে ত্রৈধবিন্দু, এই যে এটা হচ্ছে তাপমাত্রা T, এখানে আমরা TR দিলে বুঝবো ট্রিপল পয়েন্ট তাপমাত্রা। ত্রৈধবিন্দুর তাপমাত্রা ইজ প্রপোর্শনাল টু ওই তাপমাত্রায় তাপমিতিক ধর্ম। আমরা জানি তাপমাত্রা ইজ প্রপোর্শনাল টু তাপমিতিক ধর্ম, তাহলে প্রপোর্শনাল টু ওই তাপমাত্রায় তাপমিতিক ধর্ম লেখা যাবে। TR মানে ট্রিপল পয়েন্ট টেম্পারেচারের তাপমিতিক ধর্ম, এরা কি পরস্পর সমানুপাতিক। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো TTR সমান K ইন্টু XTR। লিখা যাবে নাকি যাবে না? যাবে। সুতরাং আমরা লিখতে পারবো TTR মানে ত্রৈধবিন্দুর তাপমাত্রা ডিভাইডেড বাই ওই তাপমাত্রায় তাপমিতিক ধর্ম সমান কি ভাইয়া? কনস্ট্যান্ট। এটার অনুপাত কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট, তার মানে এটা আর এটা সমান, তার মানে এটা আর এটা সমান। সুতরাং কি লেখা যাবে? সুতরাং লেখা যাবে যে কোনো তাপমাত্রা, কথা বুঝছো, যে কোনো তাপমাত্রা T আর ওই তাপমাত্রায় তাপমিতিক ধর্ম সমান লেখা যাবে ত্রৈধবিন্দুর তাপমাত্রা TTR এবং এই ত্রৈধবিন্দুর তাপমাত্রায় তাপমিতিক ধর্ম XTR, এই দুইটা সমান। এবং এটা হচ্ছে এক স্থিরবিন্দু পদ্ধতিতে তাপমাত্রা পরিমাপের একটা সমীকরণ। এবং এখান থেকে আমরা লিখতে পারবো যে T, সুতরাং তাপমাত্রা, যে কোনো তাপমাত্রা T সমান হবে X, এই যে এই Xটাকে এদিকে নিয়ে যাও, বাই XTR ইন্টু TTR ইন্টু TTR। এবার কোনটা কি কথা বুঝছো? এই যে এখান থেকে কিন্তু এটা আসছে, যে এই Xটাকে আমি এখানে নিয়ে গেলাম, তখনই আমাদের এই সম্পর্কটা আসছে যে কোনো তাপমাত্রা, যে কোনো তাপমাত্রা সমান হলো ওই তাপমাত্রায় তাপমিতিক ধর্ম X ডিভাইডেড বাই ত্রৈধবিন্দুর তাপমাত্রায় তাপমিতিক ধর্ম ইন্টু ত্রৈধবিন্দুর তাপমাত্রা। এখান থেকে আমরা যে কোনো একটা মিসিং রাশি বের করতে পারবো। সো তোমার এটা মনে না রাখলেও তুমি মনে রাখবে এইটা, যে তাপমাত্রা ডিভাইডেড বাই ওই তাপমাত্রার তাপমিতিক ধর্ম সমান ত্রৈধবিন্দুর তাপমাত্রা ডিভাইডেড বাই ত্রৈধবিন্দুতে তাপমিতিক ধর্ম। তুমি এইটা মনে না রাখলেও এইটা মনে রাখবা, মাস্ট। 1 নম্বরের জন্য আসবে পরীক্ষায়, MCQতে আসবে, অবশ্যই আসবে, যে তাপমাত্রা মাইনাস তাপমাত্রা বাই ওই তাপমাত্রার তাপমিতিক ধর্ম, ত্রৈধবিন্দু তাপমাত্রা বাই ত্রৈধবিন্দু তাপমাত্রায় তাপমিতিক ধর্ম। ওকে, অথবা তুমি এখানে লিখতে পারো যে কোনো তাপমাত্রা। আমি যদি লিখি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাহলে এখানে 100, আর ওই তাপমাত্রায় তাপমিতিক ধর্ম মনে করো x100। তাপমাত্রা বাই ওই তাপমাত্রার তাপমিতিক ধর্ম, এই অনুপাতটা সকল ক্ষেত্রে কনস্ট্যান্ট হবে। ওকে, তাপমাত্রা ডিভাইডেড বাই ওই তাপমাত্রায় তাপমিতিক ধর্ম, এই অনুপাতটা কনস্ট্যান্ট। তাহলে আমরা এই যে এই সম্পর্কটা পাবো, দেখবা বইয়ের মধ্যে এই সম্পর্কটা আছে। এখন পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রা 273.16। এবার তোমরা যারা কঠিন ভাবছো তাদেরকে একটু দেখাই, এই যে অঙ্কটা, এটা দেখো সেম অঙ্ক, একদম সোজা, যে একটা নির্দিষ্ট থার্মোমিটার রোধ পানির ত্রৈধবিন্দুতে, পানির ত্রৈধবিন্দু কত বলো? পানির ত্রৈধবিন্দু কত? পানির ত্রৈধবিন্দু মানে হচ্ছে 273.16 কেলভিন। এই তাপমাত্রায় রোধ হচ্ছে এইটা। কোন তরলের স্ফুটনাঙ্কে রোধ এটা, মানে কোন একটা তরল, আমি জানি না কোন তরল, ওই তরলের স্ফুটনাঙ্কে রোধ হচ্ছে এটা। তাহলে স্ফুটনাঙ্ক কত? আমরা কি জানি? আমরা জানি উই নো আমরা কি জানি? তাপমাত্রা, তাপমাত্রা ডিভাইডেড বাই ধর্ম, ধর্ম মানে তাপমিতিক ধর্ম আর কি, পুরোটা লিখলাম না, এটা সমান হচ্ছে কনস্ট্যান্ট, জানি না। তাহলে বলো, সুতরাং এখানে কি লেখো, দেখো তাপমাত্রা কত? তাপমাত্রা হচ্ছে 273.16 ডিভাইডেড বাই যে এই তাপমাত্রায় ধর্ম কত? 32.316, এটা যা হবে। একইভাবে তরলের স্ফুটনাঙ্ককে আমি ধরে নিচ্ছি T, তরলের স্ফুটনাঙ্ককে আমি ধরে নিচ্ছি T ডিভাইডেড বাই এই তাপমাত্রায় ধর্মটা হচ্ছে এটুকু 27.316। টি এর মানটা বের করবা, এটা কেলভিনে আসবে, যেহেতু এটা তুমি কেলভিনে বসাইছো 273.16, এটা কেলভিনে বসাইছো না, তাহলে টি এর মানটা কেলভিনে আসবে।
তাহলে 273.16 ডিভাইডেড বাই 273.16 ডিভাইডেড বাই 32.316 এর সাথে গুণ হবে 27.316। এই টি এর মানটা আসতেছে 230.896 কেলভিন, তাই না? 273.16 27.316 বাই 32.316, এই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এই হচ্ছে ওই তরলের স্ফুটনাঙ্ক। বুঝছো নাকি বুঝো নাই বলো? যে তাপমাত্রা ডিভাইডেড বাই তাপমিতিক ধর্মটা কনস্ট্যান্ট। দেখো ত্রৈধবিন্দু তাপমাত্রা এটা, ওই তাপমাত্রায় ধর্ম হচ্ছে এটা। তাহলে স্ফুটনাঙ্ক ধরো টি, এটা ধরো টি, এটাতে ধর্ম হচ্ছে এটা। তাহলে তাপমাত্রা ভাই ধর্ম, তাপমাত্রা বাই ধর্ম, এই যে তাপমাত্রা বাই ধর্ম অনুপাতটা কি হবে? কনস্ট্যান্ট হবে। তোমরা কষ্ট করে তাপমিতিক ধর্ম লিখো, খালি ধর্ম লিখা দিও না। তাপমাত্রা বাই তাপমিতিক ধর্ম সমান কনস্ট্যান্ট। অথবা তুমি ডিরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করতে পারতে, এটা টি সমান হচ্ছে এই তাপমাত্রায় তাপমিতিক ধর্ম ডিভাইডেড বাই ত্রৈধবিন্দু তাপমাত্রায় তাপমিতিক ধর্ম ইনটু ত্রৈধবিন্দু তাপমাত্রা, এটাও লিখতে পারতা। তাহলে এখানে এক্স এর মান হচ্ছে টি তাপমাত্রায় তাপমিতিক ধর্ম, এই যে টি তাপমাত্রায় 27.316, আর ত্রৈধবিন্দু তাপমাত্রা হচ্ছে 32.316, আর এটা ত্রৈধবিন্দু তাপমাত্রা 273.16। তুমি এটাও ডিরেক্ট অ্যাপ্লাই করতে পারতা, তোমার কাছে যেটা সুবিধা মনে হয় তুমি সেটা করো। 27.316 32.316 এর সাথে গুণ হবে 273.16, তাহলে একই অ্যান্সার আসবে 230.896 কেলভিন। যেভাবেই করো এই অ্যান্সারটাই আসবে। এটা 1 নম্বরের জন্য পরীক্ষায় আসতে পারে এমসিকিউতে। ওকে, ক্লিয়ার? এই হচ্ছে আমাদের এক স্থিরবিন্দু পদ্ধতি। এবার আমাকে একটু এই অঙ্কটা করে দাও তো দেখি বাছারা, এটা একটু করে দাও। রোদ বরফ বিন্দু বাষ্পবিন্দুতে এত এত, কোন তরল স্থাপন করলে এর রোদ এত হয়, তরলের তাপমাত্রা নির্ণয় করো। আচ্ছা এটা না, এটা করো, এটা একটু করো, এটা একটু অ্যাডভান্স ম্যাথ, মোটামুটি হালকা অ্যাডভান্স ম্যাথ, মানে একটু ভিন্ন ধাঁচের ম্যাথ মনে হতে পারে। করো দেখি, এটা তোমরা পারবা, এটা তোমরা পারবা, করো। এইচএসসি 26 তোমাদের জন্য 26-এর ফ্রি ক্লাস আসবে ইনশাল্লাহ। এটা 25-এর তাপ গতিবিদ্যা, আদর্শ গ্যাস না পড়লে এটা পারবা না। আদর্শ গ্যাস পড়া থাকতে হবে। বলো, কোন একটি ব্যবস্থায় নির্দিষ্ট কোনো তাপমাত্রা পরিবর্তনের জন্য তাপমিতিক ধর্মের পরিবর্তন 50 একক। তাপমিতিক ধর্মের পরিবর্তন কত? 50 একক হলে তাপমাত্রার পরিবর্তন কত? দেখো বলছে তাপমাত্রা পরিমাপক ধ্রুবক হচ্ছে 0.5। ভাইয়া দেখো আমরা জানি টি ইজ প্রপোর্শনাল টু এক্স, মানে তাপমাত্রা সমানুপাতিক তাপমিতিক ধর্ম। তাহলে তাপমাত্রার পরিবর্তন সমান হচ্ছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট মানে কে, ইনটু তাপমিতিক ধর্মের পরিবর্তন। লিখা যাবে না এই সম্পর্ক থেকে? এটা লিখা যাবে না যে তাহলে তাপমাত্রার পরিবর্তন ডেলটি সমান কনস্ট্যান্ট ইনটু তাপমিতিক ধর্মের পরিবর্তন। অঙ্ক শেষ। তাহলে তাপমাত্রার পরিবর্তন ডেলটি সমান হচ্ছে কে কত? কে মানে কনস্ট্যান্ট, কে মানে এখানে এ, এই যে এটাই হচ্ছে আমাদের কে আর কি, কত সেটা 0.5, আর তাপমিতিক ধর্মের পরিবর্তন হচ্ছে 50 একক। একক মানে কোনো একক নাই, মানে একক লিখবো। 50 ইন্টু 0.5 মানে কত হয়? 25 কেলভিন লিখে দাও, এই হচ্ছে অ্যান্সার। 25 কেলভিন তাপমাত্রার পরিবর্তন 25 কেলভিন। শেষ। সোজা না অঙ্কটা? সোজা, বাট একটু ভিন্ন আছে এখানে। এই যে আমরা জানি তাপমাত্রা ইজ প্রপোর্শনাল টু তাপমিতিক ধর্ম, তাহলে তাপমাত্রার পরিবর্তনটাও প্রপোর্শনাল হবে তাপমিতিক ধর্মের পরিবর্তন। তাহলে সমান দিলে আমরা কি দিতে হবে? কনস্ট্যান্ট দিতে হবে। এই কনস্ট্যান্টকে বলা হয় তাপমাত্রা পরিমাপ ধ্রুবক এ। আমাদের এখানে কেটাই হচ্ছে আমাদের এই এ। তাহলে ডেলটি বের করতে বলছে, ডেলটি সমান এ ইন্টু 50 হয়ে গেল 25 কেলভিন। দেখো আমরা কতগুলো অঙ্ক করাইছি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা অঙ্ক আমরা অলরেডি করছি। এবার আমাদের লাস্ট যে অঙ্কটা,
এটা তোমাদের এইচডব্লিউ থাকবে, একটা আমি করে দিব। দেখো এখানে কিন্তু এক স্থির বিন্দু না, এখানে দুইটা বিন্দু, এখানে দুইটা বিন্দু, বরফ বিন্দু, বাষ্প বিন্দু। যখনই দুইটা বিন্দু থাকবে তখনই বুঝতে হবে দুই স্থির বিন্দু পদ্ধতি। তো বরফ বিন্দু আর বাষ্প বিন্দু মানে হচ্ছে, বরফ বিন্দু মানে 0 ডিগ্রি সেলসিয়াস, বাষ্প বিন্দু মানে হলো 100 ডিগ্রি সেলসিয়াস। তো 0 ডিগ্রিতে রোধ হচ্ছে 4.5 ওহম, আর 100 ডিগ্রিতে রোধ হচ্ছে 9.5 ওহম। কোনো তরলে স্থাপন করলে রোধ হয় 6.1 ওহম। তরলের তাপমাত্রা কত? তো তরলের তাপমাত্রাটা আমি ধরে নিচ্ছি থিটা ডিগ্রি সেলসিয়াস, যেহেতু সব সেলসিয়াসে আছে, তরলের তাপমাত্রা থিটা ডিগ্রি সেলসিয়াস। এবার বোঝো যে আমরা জানি কি তাপমাত্রা মানে থিটা মাইনাস নিম্ন স্থিরবিন্দু কত 0, ঊর্ধ্ব স্থিরবিন্দু মানে 100 মাইনাস 0 ইজ ইকুয়াল টু লিখতে পারবো কি, একই কথা লিখতে পারবো যে তাপমাত্রা মাইনাস নিম্ন স্থিরবিন্দু, ঊর্ধ্ব স্থিরবিন্দু মাইনাস নিম্ন স্থিরবিন্দু, এই অনুপাতটা কনস্ট্যান্ট। এখন বলো থিটা তাপমাত্রায় ধর্ম কত 6.1। এই যে তরলের তাপমাত্রা কত ধরছি আমরা থিটা, তাহলে থিটা তাপমাত্রায় ধর্ম হচ্ছে 6.1, এই যে 6.1 মাইনাস 0, এটা কত 0, তাহলে 0 তাপমাত্রার ধর্ম কত 4.5। আবার দেখো 100 তাপমাত্রার ধর্ম কত 9.5 মাইনাস 0 তাপমাত্রার ধর্ম কত 4.5। হয়ে গেছে, অঙ্ক শেষ। বুঝছো? মানে এই সূত্রটা কি, এই সূত্রটা হচ্ছে থিটা মাইনাস থিটা আইস, তাহলে থিটা স্টিম মাইনাস থিটা আইস, এটা মানে হচ্ছে তাপমাত্রা মাইনাস নিম্ন স্থির বিন্দু, ঊর্ধ্ব স্থির বিন্দু মাইনাস নিম্ন স্থির বিন্দু, এটা কি কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানে শুধুমাত্র তাপমাত্রার ক্ষেত্রেই না, এই তাপমাত্রায় তাপমিতিক ধর্ম যদি হয় এক্স থিটা মাইনাস এক্স আইস, মানে আইস তাপমাত্রায় তাপমিতিক ধর্ম এক্স স্টিম মাইনাস এক্স আইস, মানে তাপমিতিক ধর্মের সাথে তাপমাত্রার সম্পর্ক যেহেতু সমানুপাতিক, তাহলে যেখানে থিটা, থিটার জায়গায় আমরা থিটা তাপমাত্রায় তাপমিতিক ধর্ম বসাতে পারি। এটা থিটা আইস মানে গলনাঙ্ক, এই তাপমাত্রায় ওই মানে তাপমিতিক ধর্ম বসাতে পারবো। স্টিম মানে স্ফুটনাঙ্ক, স্ফুটনাঙ্ক তাপমাত্রায় স্ফুটনাঙ্কের তাপমিতিক ধর্ম বসাতে পারবো। আবার আইস তাপমাত্রায় আইসের তাপমিতিক ধর্মটা বসাতে পারবো, যেহেতু তাপমিতিক ধর্ম প্রপোর্শনাল টু তাপমাত্রা। সো দেখো ওই তরলের তাপমাত্রা যদি হয় থিটা, থিটা তাপমাত্রায় ধর্ম হচ্ছে 6.1, তাহলে থিটা তাপমাত্রায় ধর্ম 6.1, গলনাঙ্ক তাপমাত্রায় 4.5, স্ফুটনাঙ্ক তাপমাত্রায় 9.5, এই যে সম্পর্কটা চলে গেল। থিটা মাইনাস থিটা আইস, থিটা স্টিম মাইনাস থিটা আইস, ওই তাপমাত্রায় তাপমিতিক ধর্ম মাইনাস আইস তাপমাত্রায় ধর্ম, স্টিম তাপমাত্রার ধর্ম মাইনাস আইস তাপমাত্রার ধর্ম। এই যে এই সূত্রটা, দিস ইজ দ্য ফর্মুলা, নতুন কোনো ফর্মুলা না, ওই একই ফর্মুলা। তাপমাত্রা মাইনাস নিম্ন স্থিরবিন্দু, ঊর্ধ্ব স্থিরবিন্দু মাইনাস নিম্ন স্থিরবিন্দু ইজ ইকুয়াল টু ওই তাপমাত্রার ধর্মগুলো জাস্ট স্ব জায়গায় বসে যাবে, আর কিছুই না। ওকে, মনে থাকবে? তাহলে ভাই এটা দিয়ে তুমি থিটার মানটা বের করতে পারবা। তো তোমরা একটু আমাকে এই অঙ্কটা করে দেখাও তো, এই অঙ্কটা করে দেখাও তো। এখানে অনেক উদ্দীপক আছে, বাট এখানে দেখো মনে রাখবা এই যে অঙ্কটা কতটুকু। জাহেদ পদার্থবিজ্ঞান ল্যাবে একটি রোধ থার্মোমিটার নিল, যার বরফ বিন্দু ও বাষ্প বিন্দুতে রোধ, এই যে বরফ বিন্দু ও বাষ্প বিন্দুতে রোধ, এখান থেকে এটুকু আর এবার তো সিগন্যাল আছে, সিগন্যাল চলে গিয়েছিল, আবার সিগন্যাল আছে, কিন্তু আবার সিগন্যাল চলে আসছে। আচ্ছা বুঝো যে আগের অঙ্কটা যারা বুঝো নাই এই অঙ্কটা বুঝবা। দেখো সেম অঙ্ক, আমি বলছি যে তাপমাত্রা, ধরো সেলসিয়াস স্কেলে তাপমাত্রাকে আমরা থিটা দ্বারা লিখি, মাইনাস নিম্ন স্থিরবিন্দু মানে থিটা আইস, ডিভাইডেড বাই ঊর্ধ্ব স্থিরবিন্দু মানে থিটা স্টিম, যেটা বলে স্ফুটনাঙ্ক, মাইনাস নিম্ন স্থিরবিন্দু মানে থিটা আইস। এই অনুপাতটা কি কনস্ট্যান্ট। আবার আমরা জানি তাপমাত্রার সাথে
তাপমিতিক ধর্মের সম্পর্কটা সমানুপাতিক। তাহলে এটা সমান লেখা যায় যে এই যে থিটা তাপমাত্রায় তাপমিতিক ধর্ম, যেটা আমরা লিখবো এক্স, এই যে থিটার জায়গায় এক্স বসে গেছে, মাইনাস আইস মানে গলনাঙ্কের তাপমিতিক ধর্ম, ওইটার আমি নাম দিলাম এক্স আইস। একইভাবে স্টিম মানে স্ফুটনাঙ্কের তাপমিতিক ধর্ম, এখানে দিলাম এক্স স্টিম, মাইনাস আবার থিটা আইস মানে থিটা আইসের জায়গায় বসবে এক্স আইস। যেহেতু তাপমাত্রা আর তাপমিতিক ধর্ম সমানুপাতিক, এই কারণে তাপমাত্রার জায়গায় তাপমিতিক ধর্ম বসিয়ে অনুপাত করলে একই রেজাল্ট আসবে। এখন বলো এখানে থিটা কত? থিটা মানে যেই তাপমাত্রায় বের করতে বলেছে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাহলে এই থিটার জায়গায় বসবে 250 মাইনাস থিটা আইস মানে গলনাঙ্ক, গলনাঙ্ক হচ্ছে 0, থিটা স্টিম মানে স্ফুটনাঙ্ক মানে 100 মাইনাস থিটা আইস মানে 0। এবার বলো এইখানে কি কি, এই এক্স মানে 250-এ তাপমিতিক ধর্ম, সেটাই তো নির্ণয় করতে বলছে যে 250-এ থার্মোমিটার রোধ কত, তাহলে 250-এ বের করতে হবে রোধ, তাহলে এটা হচ্ছে সেই তাপমিতিক ধর্ম মানে আর, রোধ যেহেতু আর দ্বারা প্রকাশ করি, এই আরটা বের করতে হবে, মাইনাস 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ কত, দেখো বলেই দিছে বরফ বিন্দুতে রোধ হচ্ছে 12 ওহম, বলে দিছে না, তাহলে 0 ডিগ্রিতে রোধ হচ্ছে 12 ওহম। একইভাবে বাষ্পবিন্দুতে রোধ হচ্ছে 24 ওহম, তাহলে স্টিম মানে বাষ্পবিন্দু রোধ হচ্ছে 24 মাইনাস বরফ বিন্দুতে রোধ হচ্ছে 12, শেষ। এই সূত্রটা লিখলাম, এটা লিখলাম, এখন এখান থেকে আর এর মানটা বের করলেই আমরা পেয়ে যাব 250 ডিগ্রিতে রোধ কত, সিম্পল। তাহলে 250 ভাগ 100 ইন্টু 12 প্লাস 12, তাহলে 250-এ আমরা রোধ পাচ্ছি 42 ওহম, and this is our answer। তাহলে সূত্র কিন্তু কয়েকটা, মাত্র কয়েকটা, যে তাপমাত্রা মাইনাস নিম্ন স্থিরবিন্দু, ঊর্ধ্ব স্থিরবিন্দু মাইনাস নিম্ন স্থিরবিন্দু, এটা সমান লেখা যাবে ওই তাপমাত্রার তাপমিতিক ধর্ম মাইনাস আইস টেম্পারেচারে তাপমিতিক ধর্ম ডিভাইডেড বাই ঊর্ধ্ব স্থিরবিন্দুতে তাপমিতিক ধর্ম মাইনাস আইস টেম্পারেচার মানে গলনাঙ্কে তাপমিতিক ধর্ম, শেষ। এটাই। তাহলে আমি সূত্রটা সামারাইজ করে দিই, আমাদের ক্লাস এখানেই শেষ। সামারি হচ্ছে যেই কয়টা সূত্র আমার জানতে হবে, এই যে প্রথম সূত্র হচ্ছে এটা, তাপমাত্রা মাইনাস নিম্ন স্থিরবিন্দু, ঊর্ধ্ব স্থিরবিন্দু মাইনাস নিম্ন স্থিরবিন্দু, একই কথা, তাপমাত্রা মাইনাস নিম্ন স্থিরবিন্দু, ঊর্ধ্ব স্থিরবিন্দু মাইনাস নিম্ন স্থিরবিন্দু, একই কথা, তাপমাত্রা মাইনাস নিম্ন স্থিরবিন্দু, ঊর্ধ্ব স্থিরবিন্দু মাইনাস নিম্ন স্থিরবিন্দু, একই কথা, তাপমাত্রা মাইনাস নিম্ন স্থিরবিন্দু, ঊর্ধ্ব স্থিরবিন্দু মাইনাস নিম্ন স্থিরবিন্দু, একই কথা, রোমার স্কেলে মাইনাস নিম্ন স্থিরবিন্দু, ঊর্ধ্ব মাইনাস নিম্ন। এই গেল একটা সূত্র সামারি। এরপরে এই সূত্রটাকে সাইজ করলে আমরা যেটা পাই যে c/5 f মাইনাস 32/9 k মাইনাস 273/5 র্যাঙ্কিং মাইনাস 492/9 এবং রোমার বাই 4, এই রিলেশনটা আমরা পাই 2 নাম্বার সূত্র। 3 নাম্বার হচ্ছে পার্থক্য দিয়ে, যে সেলসিয়াস স্কেলের পার্থক্য যা ফারেনহাইটের স্কেলের পার্থক্য ডিভাইডেড বাই 9, কেলভিন স্কেলের পার্থক্য ডিভাইডেড বাই 5, র্যাঙ্কিং স্কেলের পার্থক্য যদি পার্থক্যর কথা বলে বাই 9, রোমার স্কেলের পার্থক্য বাই 4। এটা দিয়ে ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে একটা প্রশ্ন আসছিল। 4 নাম্বার হচ্ছে যে তাপমাত্রা ডিভাইড বাই ওই তাপমাত্রার ধর্ম সমান ত্রৈধ বিন্দুর তাপমাত্রা বাই ত্রৈধ বিন্দুতে ধর্ম, এটা হচ্ছে 4 নাম্বার সূত্র। এবং দ্য লাস্ট ওয়ান 5 নাম্বার সূত্র আমরা পড়লাম যে কোনো তাপমাত্রা মাইনাস নিম্ন স্থিরবিন্দু, ঊর্ধ্ব স্থিরবিন্দু মাইনাস নিম্ন স্থিরবিন্দু, এটা সমান লেখা যাবে ওই যে কোনো তাপমাত্রায় তাপমিতিক ধর্ম মাইনাস নিম্ন স্থিরবিন্দুতে তাপমিতিক ধর্ম, ঊর্ধ্ব স্থিরবিন্দুতে তাপমিতিক ধর্ম মাইনাস নিম্ন স্থিরবিন্দুতে তাপমিতিক ধর্ম। এবং এই যে 5টা সূত্র, এই 5টা সূত্র দিয়ে আমরা 1টা 2টা 3টা 4টা 5 6 7 8 8টা অঙ্ক করলাম, এবং এর বাইরে এখানে আর কোনো অঙ্ক নাই, মানে তাপমাত্রা পরিমাপের স্কেল নিয়ে এইচএসসি অ্যাডমিশন ক্লোজ।
নেক্সট ক্লাসে আমরা পড়বো তাপগতিবিদ্যার প্রথম সূত্র। না, আগে সিস্টেম সম্পর্কে জানবো। সিস্টেম সম্পর্কে জেনে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা পড়ে ফেলবো এবং অনেক গ্রাফ দেখব। নেক্সট ক্লাসটা হবে আগামী বুধবার সন্ধ্যা 7টায়। যারা টাইম নিয়ে কথাবার্তা বলছো, মাগরিবের নামাজের পরপরই আমাদের ক্লাস শুরু, মানে সন্ধ্যা 7টায়। মাগরিবের নামাজ আজকে আজান দিয়েছে, আমি দেখছি 6টা 34 মিনিটে। নামাজ 7টার আগে আগে শেষ হয়ে যায়, 1-2 মিনিট আগে। আমিও নামাজ পড়বো মাগরিবেরটা, মানে ক্লাসের আগে পড়ি, আজকেও পড়েছি। তো 7টায় আমরা শুরু করব, যেন এশার নামাজটা পড়তে দেরি না হয়। আমাদের 1.5 ঘন্টা ক্লাস, আজকের ক্লাসটা আমরা এইখানেই শেষ করতে পেরেছি। এবং সামারিতে কোনো প্রবলেম আছে কিনা আমাকে একটু বলো। সামারিতে এই 5টা সূত্র নিয়ে কোনো প্রবলেম আছে কিনা আমাকে একটু জানাও প্লিজ। হ্যাঁ, আজকের ক্লাসটা খুবই ইজি, সো মাচ ইজি। ইজি বলে কি আমরা আজকের ক্লাসটা করব না? অবশ্যই করব, কারণ তাপমাত্রা পরিমাপের স্কেল থেকে মেডিকেল অ্যাডমিশন এইচএসসি পরীক্ষায় কোয়েশ্চেন আসে, ইঞ্জিনিয়ারিংয়ে আসে না। ওই যে বুয়েট 4-5-এ আসছিল, এমনি তুমি যদি ভার্সিটি অ্যাডমিশন দাও সেখানে পাবা। নেক্সট ক্লাসটা হবে অনেক মজার, যেহেতু আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রের চুলচেরা বিশ্লেষণ করব। বেসিক জানবো, অ্যাডভান্স সকল ম্যাথ জানবো। দেখো ভাই, আমি তোমাদেরকে বোর্ডও করাইছি, এখানে যত বোর্ডের অঙ্ক আসছে, এবং একই সাথে যদি কোনো 2-একটা রেয়ার কোয়েশ্চেন থাকে তাও করাইছি। সত্য বলতে তাপমাত্রা পরিমাপের স্কেল থেকে ওই লেভেলের কোনো অঙ্কই নাই। হ্যাঁ, এখন তোমাকে যদি আমি ইরোদবের অঙ্ক করাই তাহলে তো আর হবে না। ইরোদব মানে রাশিয়ান রাইটারের একটা ম্যাথ আছে, বই আছে, ওইখানে স্কেল সম্পর্কিত কিছু অঙ্ক করাইলাম, রাশিয়ান অঙ্ক করাইলাম। ওইটা করে আমি ভাব নিতে পারবো, বাট ওই ভাব তোমার কোনো কাজে লাগবে না, কারণ তুমি ফিজিক্স নিয়ে পিএইচডি করতেছো না। তো তোমাকে বড়জন আমি আইআইটি পর্যন্ত করাতে পারি, বাট আইআইটিতে স্কেল থেকে কিছুই আসে নাই তেমন। সো যা পড়াইছি এটা দিয়েই হবে। সো এটা হচ্ছে কথা। তাপগতিবিদ্যার প্রথম সূত্রে আমরা অনেক কিছু জানবো। সবাই ক্লাসে থেকো। দ্যাটস অল ফর টুডে। এই হচ্ছে কথা। আল্লাহ হাফেজ, সবাই লাভ ইউ, টাটা। আর যারা যারা আমাদের কোর্সে এনরোল করতে চাও করে ফেলো, দেখা হবে। তাপগতিবিদ্যার 5টা ক্লাস ফ্রি হবে, এরপর আর কোনো ফ্রি নেই। টাটা। শনি সম্বুধ সন্ধ্যা 7টা। বন্ধুদেরকে ইনভাইট করে জানিয়ে দিও। ঠিক আছে, আল্লাহ হাফেজ। স্বাধীনতার পর প্রথম কন্টেন্ট ক্লাস। টাটা।